রহস্য রোমাঞ্চের জ্বর ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আমি চেয়েও কোনো কিছু করতে, বলতে বা ভয়ে চিৎকার করতেও পারি না, কারণ আমার গলার কণ্ঠনালীও ওই পিশাচির বশে। সে যখন আমার বুকের উপর বসে, তখন আমার অবচেতন মনের অনুভূতি দিয়ে বুঝতে পারি সে ফ্যানফ্যানে গলায় আসছে আর বলছে, তোর সময় হয়ে এসেছে, তৈরি হ। আর তার মুখের থেকে তরল চটচটে কোনো জিনিস ফোঁটা ফোঁটা করে পড়ছে আমার গলা আর কাঁধের উপর। নমস্কার, সকলকে স্বাগত জানাই গল্প উইথ রায়ান চ্যানেলে। কি সবাই প্রস্তুত তো ভয় পাওয়ার জন্য? তাহলে চটপট হেডফোনটা কানে লাগিয়ে নিন। বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি। জমে উঠুক আজকের গল্পের আসর। এই গল্পের সমস্ত চরিত্র, স্থান, কাল, সময় সম্পূর্ণভাবে লেখকের কল্পনা প্রসূত। বাস্তব জীবনের সাথে এর কোনো মিল নেই। শ্রোতাদের কাছে একটাই অনুরোধ, আপনারা গল্প শোনার আনন্দে এই গল্পটি গ্রহণ করবেন। আমাদের চ্যানেল এরকম কোনো ধর্মীয় কুসংস্কার, দেবদেবী, তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক ও বশীকরণকে সমর্থন করে না। আমাদের প্রধান উদ্দেশ্য হলো শ্রোতাদের বিনোদন। আচ্ছা, ডাকিনী কথাটা শুনলেই সবার আগে কি মনে পড়ে? সেই ছোটবেলা থেকে ঠাকুমা দাদুর মুখে শুনে আসা মা কালীর পাশে থাকা দুইজন রক্তপিপাসু উলঙ্গ পৈশাচিক নারী মূর্তি, তাই তো? এনারা তিনটি চোখ, রক্তাক্ত দাঁত ও মাথায় জটাজুটো বিশিষ্ট জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো উগ্র মূর্তি সম্পন্ন। এই ডাকিনী মোট 5 প্রকারের হয়। তাদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর এবং নৃশংস হল এই বজ্র ডাকিনী। এই রূপের সাধনা শুধুমাত্র অশুভ এবং অমঙ্গলজনক কাজের জন্য করা হয়। আজ আপনারা শুনবেন এই বজ্র ডাকিনী তন্ত্রের এক ভয়ানক গল্প। লেখক সায়ন হাজরার কলমে বজ্র ডাকিনী সাধনা। তাহলে অপেক্ষা কিসের? শুরু হোক তবে। ভয় নামক অনুভূতিটা মানুষের অপ্রিয় হলেও সেটি প্রত্যেক অমাবস্যা রাতের কালো অন্ধকারের মতো ঝাঁপিয়ে পড়ে আমাদের মনে। আর কখনো কখনো তার আঁচড়ের দাগ এতটাই স্পষ্ট হয় যে তা ভুলতে সারা জীবনও ফুরিয়ে যায়। সাধারণ রোজকার জীবনে চলার পথে আমরা যে ভয়গুলি পাই, সেগুলোর পারদ এতটাও গাঢ় না হলেও মৃত্যু ভয় মানব জীবনের সবথেকে বড় মর্মান্তিক পরিণতি। আর এই মর্মান্তিক ভয়ের প্রতিচ্ছবি যদি আপনি রোজ দেখেন, তাহলে আপনি ঠিক কি করবেন? আপনি ঠিক কি করবেন যদি রোজ রাতে ঘুম আসার পর আপনি দেখেন কোনো অজানা দুর্ভেদ্য অন্ধকার জগতের জীব আপনার প্রাণ ছিনিয়ে নিতে চাইছে? আপনি ঠিক কি করবেন যদি দেখেন
সেই অন্য জগতের বীভৎস মূর্তি তার রক্তমাখা মুখ নিয়ে বসে আছে আপনার ঠিক বুকের উপর, আর তার ঘোলাটে চোখ দিয়ে তাকিয়ে আছে আপনারই দিকে। হ্যাঁ, আমি রোজ দেখি, রোজ অনুভব করি, সে রোজ আসে। আলো নিভিয়ে বিছানাতে শোয়ার কিছুক্ষণ পর আমি অনুভব করি আমার হাত পা সহ সারা শরীর অবশ হয়ে আসছে। আমার শরীর যেন অন্য কারোর বশে, আর সে চায় না যে আমার হাত পা তাকে বাধা দিক। তার অবাধ বিচরণ যেন আমার শরীরের প্রতিটা অঙ্গে সমানভাবে বজায় থাকে, সেই দিকে তার বিশেষ নজর। আমি চেয়েও কোনো কিছু করতে, বলতে বা ভয়ে চিৎকার করতেও পারি না, কারণ আমার গলার কণ্ঠনালীও ওই পিশাচির বশে। সে যখন আমার বুকের উপর বসে, তখন আমার অবচেতন মনের অনুভূতি দিয়ে বুঝতে পারি সে খ্যানখ্যানে গলায় হাসছে আর বলছে, তোর সময় হয়ে এসেছে, তৈরি হ, তোর সময় হয়ে এসেছে। আর তার মুখের ভিতর থেকে তরল চটচটে কোনো জিনিস ফোঁটা ফোঁটা করে পড়ছে আমার গলা আর কাঁধের উপর। এমন অবস্থা থাকে প্রায় অর্ধেক রাত পর্যন্ত, অর্থাৎ প্রায় 3টের পর থেকে আমি অনুভব করি আমার হাত পা ধীরে ধীরে হালকা হচ্ছে, হালকা হচ্ছে আমার বুক ও পেট। কিন্তু আমার মন যেন হালকা হওয়ার বদলে আরো মুষড়ে কোকিয়ে ওঠে। এই দীর্ঘক্ষণের যন্ত্রণা, নির্মম অসহায়তার কাছে সে যেন ছটফট করে সদ্য বলি দেওয়া ছাগলের মতো। সে চিৎকার করে বলতে চায়, কিসের জন্য এই নারকীয় অত্যাচার, কিসের জন্য এই বেদনা। কোনো উত্তর পাই না। কিন্তু সকাল হলেই, দিনের আলো যখন আমার চোখ মুখ শরীরকে স্পর্শ করে, তখন আমার সেই কাল রাতের মনই প্রতিবাদ জানায় এই বুজরুকি অনুভূতির বেদনার জন্য, যেন সে নিজেই নিজেকে বিদ্রূপ করছে। এই পরিস্থিতি আজ প্রায় 3 দিন হলো চলছে। আর বলাই বাহুল্য যে এই কয়দিনে রাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে অফিসে কাজে মন বসাতে পারছি না আগের মতো কাজের ভার নিয়ে তা সুদক্ষতার সাথে শেষ করতে। আগে যে নীলাদ্রি রায়ের পরামর্শ নিতে তার কেবিনে ভিড় জমাতো, তারই অফিসের এমপ্লয়িরা আজ তারাই তাদের ব্যাংকের ম্যানেজারকে দেখে ফ্যাল করে তাকিয়ে থাকে একভাবে। আমি পারছি না আমার কাছের মানুষগুলোর সাথে আগের মতো সময় কাটাতে, হাসতে, ঘুরে বেড়াতে, কারণ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমার দিনের আলোর মতো স্বচ্ছ মনও ঢেকে যায় দুর্ভেদ্য অন্ধকারে। আগের রাতে তীব্র যন্ত্রণা, ভয় কাটা ঘায়ের মতো দগদগ করে ওঠে। রোজকার মতো আজও সকালে উঠতে দেরি হয়ে গেল। ঘড়িতে এখন 9টা বেজে 15 মিনিট। অফিসে ঢুকতে হবে 10টার মধ্যে। তাই তাড়াহুড়ো করে স্নান করে ফ্রেশ হয়ে ধোয়া জামা কাপড় পরে তারা মায়ের ফটোর সামনে হাত জোর করে দাঁড়ালাম। আমার মাই এই ফটো বসিয়েছিলেন আমার ঘরে। বাবাও আমাকে অনুরোধ করেছিলেন মায়ের কথা রাখতে। অনুরোধ করেছিলেন কারণ আমি ঠাকুর দেবতা নিয়ে কোনো দিনই অত ভাবতাম না, কিন্তু সেদিন তাদের কথা ফেলতে পারিনি। আর আজ মা বাবা হয়তো এই পৃথিবীতে আর নেই, কিন্তু তাদের হয়ে আমি এখন হাত জোড় করে দাঁড়িয়ে তারা মায়ের সামনে। এরপর কোনো রকম কিছু খেয়েই ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে অফিস এই 15 মিনিটের রাস্তা। তাই ঠিক 10টা বেজে 2 মিনিটে
অফিসে ঢুকে পড়লাম। আর ম্যানেজার হওয়ার কারণে আমার কর্তব্য সবার আগে অফিসে ঢোকার। রোজ ঢুকিও তাই। কিন্তু আজ অফিসে ঢুকে দেখলাম অন্তরা এসে পড়েছে আমার আগে। আমাকে হন্তদন্ত করে ঢুকতে দেখে ও বলল, আরে আস্তে আস্তে পড়ে যাবে তো। আমি হেসে তাকালাম ওর দিকে। আজও চুড়িদারের বদলে হলুদ শাড়ি পরে এসেছে। ওর টানা টানা দুটো চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, গোল মুখটাতে মেকআপের পরিমাণ ওইটুকুই, কিন্তু তাতেই বেশ লাগছে। এক কথায় সব মিলিয়ে ওর ডায়েট কন্ট্রোল করা স্লিম ফিগারে বেশ ভালোই মানিয়েছে। আমি বললাম, কি ব্যাপার, আজ বিশেষ কিছু আছে নাকি? ও কিছুক্ষণ আমার দিকে হতবাক হয়ে তাকিয়ে রইল। আমি বুঝলাম আজ ওকে কিছু একটা প্রমিস করেছিলাম, কিন্তু বেমালুম ভুলে গেছি। একটু ইতস্তত করে মাথা চুলকিয়ে মনে করতে পারলাম না। অন্তরা নিজেকে স্বাভাবিক করে দৃঢ়ভাবে বলল, তুমি আজ যেতে চাও না সেটা বললেই পারতে, এরকম ভোলার অভিনয় না করলেই হতো। সঙ্গে সঙ্গে আমার দুম করে মনে পড়ে গেল। আমি একটা সব জানতা হাসি হেসে বললাম, এই তো কিরকম অভিনয় করলাম বলো তো। আমি আসলে চেক করছিলাম যে আজ রাতে আমাদের একসাথে ডিনার করার কথা তোমার মনে আছে কিনা। অন্তরা মুখ বেঁকিয়ে করে চলে গেল ওর ডেস্কে। আমিও আমার কেবিনে গিয়ে বসলাম। সাথে সাথেই রবিদা চা নিয়ে এলো। রবিদার বয়স 55 কি 60 হবে। ছোটখাটো গোলগাল চেহারা, মুখে কালো গোঁফ দাড়ি, বোঝাই যাচ্ছে কলপ করে বার্ধক্য ঢাকার চেষ্টা করেছে। তার পরনে সিকিউরিটির আকাশি শার্ট, কালো প্যান্ট, হাতে পুরনো দিনের ঘড়ি। আমি বললাম, রবিদা আজ একটু তাড়াতাড়ি বেরোবো, তুমি রমেশ আসলে ওকে বলো ফাইলগুলো সব নিয়ে আসতে। আচ্ছা স্যার। বলেই আমার দিকে তাকিয়ে জিভ কাটল। তারপর একটু মিচকি হেসে বলল, ক্ষমা করো নীল। আমি বললাম, রবিদা কতবার বলেছি না আমি তোমার ছেলের মতো, আমি আমাকে স্যার বলবে না। ভুল হয়ে গেছে নীল। বলে আমার দিকে কিছুক্ষণ স্নেহের দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর কেবিনের দরজা বন্ধ করে চলে গেল। সত্যি লোকটা আমাকে খুবই ভালোবাসে। মাঝে মাঝে কাকিমার হাতে তৈরি খাবার নিয়ে আসে। যতই রাত হোক আমি অফিস থেকে বেরোলে তবেই উনি বের হন। অনেক খেয়াল রাখে আমার। যাই হোক, আমি এবার আমার ডেস্কে রাখা ফাইলের শাড়িগুলি থেকে একটা বের করে খুলে নিলাম। আর সাথে সাথেই আমার মনে হলো দূরে কে ডাকছে আমার নাম ধরে। তোর সময় হয়ে এসেছে, শুনতে পাচ্ছিস? মহিলা কণ্ঠস্বর, খুব আস্তে আওয়াজটা আসছে কিন্তু স্পষ্ট। আমার কেবিনটা মোটামুটি বড় এবং সাজানো গোছানো। আমার ডেস্কটা রয়েছে কেবিনের দেয়ালের একটা অংশ জুড়ে। তার মাঝামাঝি দেয়ালের দিকে পিঠ দেয়া আমার চেয়ার, তার বাম দিকে জানলা, ফেন্সি পর্দা দেওয়া। তার ঠিক বিপরীতের দেয়ালের এক অংশে কেবিনে আসার দরজা, আর বাকিটা কাঁচের। এসি চলার কারণে জানলা আর দরজা এখন বন্ধ, তাই এখানে আওয়াজ আসার তো কথা না। কিন্তু আমি উঠে দাঁড়ালাম চেয়ার থেকে। তারপর দরজা খুলে বাইরে এলাম। এসে দেখলাম অফিসের আর সবাই কাজ করছে জোর কদমে। লোকজন এসেছে বেশ কয়েকজন। আমি এখনো শুনতে পাচ্ছি আওয়াজটা। আমাকে বেরিয়ে আসতে দেখে রবিদা বলল, কি হলো নীল? আমি একটু চিন্তিত হয়ে বললাম, এখান থেকে কি কেউ আমার নাম ধরে ডাকছিল? কই না তো। ও আচ্ছা ঠিক আছে বলে আমি কেবিনে এসে চেয়ারে বসলাম। কিন্তু কই, এবার তো আর পাচ্ছি না। মনে হচ্ছে এই কয়েকদিন রাতে যে বিভৎসতার সম্মুখীন হতে হচ্ছে আমায়, তাই জন্যেই এমন হচ্ছে।
তাই আমি এবার কাজে মন দিলাম। কিন্তু মাঝে মাঝেই কাল রাতের কথা মনে পড়তেই অন্যমনস্ক হয়ে পড়ছিলাম। ভাবছিলাম আজ রাতে আর ঘুমাবো না, জেগে থাকবো, দেখি কি হয়। এইভাবে চলতে চলতে 1:30 বেজে গেল, লাঞ্চ টাইম। আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর গ্যারেজ থেকে বাইক নিয়ে একটু এগিয়ে দেখলাম মেইন রাস্তার মোড়ে অন্তরা দাঁড়িয়ে। আমায় দেখে এগিয়ে এসে বাইকে উঠতে উঠতে বলল, অফিসের কেউ কিছু সন্দেহ করেনি তো আমরা একসাথে বেরোলাম বলে? আমি বললাম, না না, ওরা তো জানে তুমি আজ একটা কাজে বারাসাত যাচ্ছ, আর আমি কেন বেরোচ্ছি। হ্যাঁ জানি, তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না, ম্যানেজার বলে কথা। এরপর ভিআইপি রোড ধরে বড় ছোট গাড়িকে সাইড দিয়ে আমরা এগিয়ে চললাম ইকো পার্কের উদ্দেশ্যে। অনেক দিন পর আবার আমরা একসাথে কোথাও বেরোলাম, কারণ আমরা চাই না আমাদের এই সম্পর্কটার কথা তৃতীয় কোনো ব্যক্তি জানুক। ট্রাফিক জ্যাম তেমন না থাকায় আমাদের পৌঁছতে বেশি সময় লাগলো না। এরপর আমরা ইকো পার্কে এন্ট্রি নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে ঢুকে দুজন বসা যায় এমন একটা টেবিল বুক করলাম। আগে পেমেন্ট করে বুক করতে হলো, কারণ ভিড় বেশ ভালোই আছে। আমরা বসে খাওয়ার অর্ডার করলাম। অন্তরা একভাবে আমার দিকে তাকিয়ে আছে দেখে আমি বললাম, কি হলো? অন্তরা ভ্রু কুঁচকে বলল, তোমার চোখের তলায় কালি পড়েছে কেন? রাতে ঘুম হচ্ছে না নাকি? শরীর ঠিক আছে তো? আমি একটু চুপ করে থেকে মুখে হাসি নিয়ে বললাম, এত প্রশ্ন, কোনটার উত্তর দেব আগে? দেখো নীল, আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে। কি হয়েছে বলো তো? আরে কিচ্ছু হয়নি, তুমি খামোখায় ব্যস্ত হচ্ছ। ঠিক বলছো তো? আরে বাবা হ্যাঁ। খাবার চলে এলো। ঘড়িতে তখন 2:05। আমরা খেতে শুরু করলাম। খেয়ে দিয়ে বাইরে এসে বাটারফ্লাই গার্ডেনের পাশে সুন্দর সবুজ ঘাসের উপর বসলাম। আজ শনিবার হওয়ায় ইকো পার্কে বেশ ভালোই ভিড়। হঠাৎ আমার গলার দিকে তাকিয়ে অন্তরা আতঙ্কের স্বরে বলে উঠল, তোমার গলায় কাটলো কি করে? আমিও অবাক হয়ে বৃথা দেখার চেষ্টা করতে লাগলাম। অন্তরা বলল, আরে তুমি দেখতে পারবে না, তোমার কণ্ঠনালীর পাশে। কি জানি কি করে কাটলো, সেভ করতে গিয়ে কেটেছে হয়তো। ও আচ্ছা। কিন্তু আমি বুঝতে পারলাম রাতে যেটা আমি অনুভব করছি সেটা শুধু আমার অনুভব নয়, সেটা বাস্তব। কারণ আমি এই 2-3 দিনের মধ্যে সেভ করিনি, আর সেভ করতে গিয়ে কাটলে আমার মনে থাকতো। সাথে সাথেই আমার মনটা আবার ভারাক্রান্ত হয়ে গেল। এটা যদি বাস্তব হয় তবে এর মানে কি? কে ওটা? আর আমার কিসের সময় হয়ে এসেছে? অনেকগুলো প্রশ্ন একসাথে মাথায় ঘুরপাক খেতে লাগলো। অন্তরার ঠেলাতে আমার চমক ভাঙল। কি হয়েছে বলো তো আজ তোমার? আরে কিছু না, ওই এমনি একটা কথা ভাবছিলাম। না, তোমার আজ শরীর মনে হচ্ছে ভালো নেই। চলো বাড়ি চলো, তোমার রেস্টের প্রয়োজন। আমি জোর দিয়ে বললাম, আরে না, আমি ঠিক আছি, কিছুই হয়নি আমার। এবার অন্তরা আর কিছু বলল না। এরপর আমরা গল্প করে অনেকটা সময় একসাথে কাটিয়ে রাতে ডিনার করে যখন ফ্ল্যাটে ফিরলাম তখন রাত 10টা বাজে। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আমি টিভি চালিয়ে সোফায় বসলাম। ফোনে স্মার্ট টিভি সেটিংসটা অন করে টিভির সাথে কানেক্ট করলাম। উদ্দেশ্য সারা রাত মুভি দেখার। ঘুমালে চলবে না, দেখি কি হয়। কাল সানডে, সো নো প্রবলেম। টিভি দেখতে দেখতে বেশ অনেকক্ষণ কেটে যায়। ধীরে ধীরে ফ্ল্যাটের সামনে রাস্তার গাড়ি, মানুষের কোলাহলও কমে আসতে থাকে। ঘড়িতে তাকিয়ে দেখলাম 12:10। আমার সামনে টিভি চললেও আমার প্রতিটা ইন্দ্রিয় ধীরে ধীরে কেমন সজাগ হয়ে উঠছে, যেন কারোর আসার অপেক্ষায় রয়েছে তারা।
আমি বুঝতে পারছি, অথবা ঘরের যে কোনো অংশ থেকে কোনো আওয়াজ হলেই তারা আমার মস্তিষ্কে কোনো অশুভ কিছুর অস্তিত্বের বার্তা পাঠাবে, আর সাথে সাথে আমার অবচেতন মন বুঝে যাবে যে বিগত কিছু রাতে ঘটে যাওয়া সেই ভয়াবহ মাহেন্দ্র খুন উপস্থিত। টিভির বাম পাশের জানলাটা খোলা, সেখান থেকে একদল ঠান্ডা হাওয়া হুড়মুড় করে ঘরে ঢুকছে, যেন তাদের কোনো কিছুর সাক্ষী থাকতে হবে। টিভি চললেও তার জোরালো আওয়াজকে ছাপিয়ে খুব ধীরে ধীরে ক্রমাগত হয়ে চলা ঘড়ির টিকটিক শব্দটাই এখন বেশি করে কানে আসছে আমার। সব মিলিয়ে পরিবেশটা যেন একটু ভার ভার হয়ে উঠছে। নাকি আমিই ভাবছি এইসব আজগুবি কথা? নিজেকে বোঝাতে লাগলাম। আমার পাশের ঘরেই সান্নালদা তার পরিবারকে নিয়ে থাকে, দরকার হলে তাকে ডাকবো, কিংবা অন্তরাকে ফোন করব। কিছু হবে না, ফালতু ফালতু ভাবছি। হঠাৎ একটা খুব বিচ্ছিরি পচা গন্ধ নাকে এলো আমার, যেন আশেপাশে কিছু মরেছে আর সেটা পচেই এই গন্ধ আসছে। কিন্তু এতক্ষণ তো পাইনি। কিচেনের ডাস্টবিন থেকে আসছে না তো? আমি সাথে সাথে উঠে লাইট জ্বালিয়ে কিচেনে গেলাম, কিন্তু কই, ডাস্টবিন বাকেট তো একদম ফাঁকা। তবে গন্ধটা এখানে আরও জোরালো, অর্থাৎ কিচেনেই কিছু একটা মরে পচে আছে। আশেপাশে পুরো কিচেন খুঁজলাম, কিন্তু কোথাও কিছু দেখতে পেলাম না। এরপর কি মনে হতে ফ্রিজের দরজাটা খুললাম, আর খুলেই যা দেখলাম তাতে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। দেখলাম ফ্রিজের যে র্যাকগুলোতে খাবার রাখি সেখানে একটা ছোট কুকুরের বাচ্চা পড়ে রয়েছে, যেটা কালো হয়ে পচতে শুরু করেছে, আর তার থেকেই এই বীভৎস গন্ধ বেরোচ্ছে। সাথে সাথেই আমি দরজা বন্ধ করে ভয়ে পিছিয়ে এলাম। পচা গন্ধে আমার বমি আসতে লাগলো। এসব কি হচ্ছে? মরা কুকুর কোথা থেকে এলো? আমি তাড়াতাড়ি আমার শোয়ার ঘরে এলাম। ফোনটা ওখানেই কোথাও রেখেছি। খুঁজতে লাগলাম খাটে, ড্রয়ারে, সোফার উপর, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। এরপর টিভির সামনে সোফাতেও দেখলাম। সারা ঘর খুঁজে কোথাও পেলাম না ফোনটা। ঠিক এমন সময় আমার মনে হলো আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আতঙ্কে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, জোরে জোরে শ্বাস পড়ছে, সারা শরীর থরথর করে কাঁপছে অজানা আতঙ্কে। এরপর আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, কিন্তু কই, কিছু তো নেই। দূরে কিচেন দেখা যাচ্ছে। এমন সময় হঠাৎ আমার পেছন থেকে কে যেন একটা বিকট খ্যানখ্যানে গলায় হাসতে হাসতে এদিক থেকে ওদিকে চলে গেল। আমি বুঝলাম সে চলে এসেছে। আর এতদিন যা আমি অনুভব করতাম সেটা আমার কোনো কল্পনা নয়, ওটা বাস্তব। আমি অনুভব করলাম আমার পা আমি নড়াতে পারছি না। বুকের হৃৎপিণ্ডের দৌড় দ্বিগুণ হয়ে গেছে, যেন এখনই ওটা বেরিয়ে আসবে। এবার অনেক কষ্টে ঘাড় ঘুরিয়ে বাইরে বেরোনোর দরজার দিকে তাকালাম। আমি তার থেকে 5-6 হাত দূরে। ভাবলাম দৌড়ে এক ছুটে বাইরে বেরোতে পারলে আমার কোনো ভয় নেই। আমার মনটা একটু শান্ত হলো, কিন্তু তখনই ঘরের লাইটগুলো বন্ধ হয়ে গেল। আমি তাও নিজেকে বললাম আমাকে এটা করতেই হবে। সাথে সাথে সমস্ত শক্তি একত্রিত করে ছুটতে যাব, এমন সময় একটা ঠান্ডা হাত আমার হাতের কনুইয়ের কাছটা ধরে ঘুরিয়ে ছুঁড়ে দিল পাশের দেওয়ালের দিকে। আমি ছিটকে গিয়ে দেয়ালে জোরে আঘাত খেয়ে পড়লাম মাটিতে। সাথে সাথেই মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে ব্যথায় কোকিয়ে উঠলাম। অসহ্য যন্ত্রণা হচ্ছে সারা শরীরে। তার মধ্যেই দেখলাম অন্ধকারে একটা নারী মূর্তি
যার আকারটুকু শুধু বোঝা যাচ্ছে সে ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। অজানা আতঙ্ক, মৃত্যুর ভয়, যন্ত্রণা সব মিলিয়ে আমি তখন পড়ে আছি ঘরের এক কোণে অসহায়ভাবে। আর এই পিশাচি ধীরে ধীরে এগিয়ে আসছে আমার প্রাণ ছিনিয়ে নিতে। নিজেকে খুব নগণ্য বলে মনে হলো। কি এমন পাপ করেছিলাম যে এমন ভয়ঙ্কর মৃত্যু পেতে হবে আমাকে? কি দোষ আমার? আমার চোখ বন্ধ হয়ে এলো। তারই মাঝে আমি খুব আস্তে আস্তে শুনতে পেলাম সেই খ্যানখ্যানে স্বর। সে বলছে, তোর সময় হয়ে এসেছে, তোর সময় হয়ে এসেছে। এরপর যখন আমি চোখ খুললাম, দেখলাম আমাকে ঘিরে আমারই ফ্ল্যাটের অনেক প্রতিবেশী দাঁড়িয়ে। অনুভব করলাম সারা গায়ে প্রচণ্ড ব্যথা আর মাথায় কিছু একটা বাঁধা। সকাল হয়েছে, সারা ঘরে কাল রাতের ভয়াবহ অন্ধকারের ছিটে ফোঁটাও নেই। প্রতিবেশীদের প্রত্যেকের মুখেই অবাক কৌতূহল মেশানো ভ্রুকুটি। আমি সবাইকে দেখতে লাগলাম ঘুরে ঘুরে, কিন্তু তাদেরই মাঝে একটা মুখ দেখে আমি আটকে গেলাম। একটু আশ্বস্ত লাগলো। অন্তরা। অন্তরা দাঁড়িয়ে, ওর চোখ দুটো ছলছল করছে। আমি একটু হাসলাম। ও এবার আমার পাশে বসে কাঁদো কাঁদো ভাবে বলল, কি হয়েছে বলো তো তোমার? আমি বুঝতে পারছিলাম কালই যে কিছু একটা হয়েছে তোমার। ওর কথা শেষ হতে না হতেই আর সবাই একসাথে বলে উঠল, কি হয়েছিল তোমার? সান্যাল বাবু তার কালো চশমাটা চোখের উপর আরেকটু তুলে বলল, তোমার মাথায় চোট লাগলো কিভাবে? পড়ে গেলেই বা কিভাবে? এই সময় আমার মাথার কাছে দাঁড়িয়ে থাকা একজন বলে উঠল, প্লিজ আপনারা ওকে এখন আর ডিস্টার্ব করবেন না, ওর এখন রেস্টের প্রয়োজন। আমি মাথা তুলে দেখলাম ওটা রঞ্জন। ও ডাক্তার, আমার ফ্ল্যাটেই থাকে। রঞ্জন এবার সান্যাল বাবুকে উদ্দেশ্য করে বলল, কাকু আপনারা এবার আসুন, আমার কিছু বেসিক চেক আপ বাকি আছে, ওটা করেই আমি আসছি। সান্যাল বাবু আমার মুখের দিকে তাকিয়ে তারপর অন্তরাকে একবার দেখে নিয়ে চলে গেল, তার সাথে বাকিরাও। অন্তরা চিন্তিত হয়ে রঞ্জনকে জিজ্ঞাসা করল, দাদা, ওর বড় কোনো ক্ষতি হয়নি তো? মানে ইন্টারনাল কিছু ড্যামেজ? কারণ ও যেভাবে রক্তাক্ত অবস্থায় মাথা ফেটে পড়েছিল। রঞ্জন বলল, না, তেমন কিছু হয়নি বলেই তো মনে হয়। আমি স্টিচ করে দিয়েছি, তবে একটা সিটি স্ক্যান করতে হবে। কিন্তু কি হয়েছিল বলো তো নীলাদ্রি? মানে তুমি মাথা ফাটালে কিভাবে? না তেমন কিছুই না, আসলে কাল ঘুমের ঘোরে যেতে গিয়ে দেওয়ালে ধাক্কা লেগে পড়ে গেছি। কি, তাই বলে এত জোরে পড়বে? ও রঞ্জনও অন্তরার কথায় সায় দিল। আমি রঞ্জনকে চোখের ইশারায় বললাম, পরে সব বলবো। ও বুঝে চুপ করে গেল। এবার অন্তরা আমার জন্য স্যুপ করে নিয়ে এলো। আমি খেলাম। তারপর ও আরও কিছুক্ষণ থেকে চলে গেল। এবার রঞ্জন আমার পাশে বসে বলল, এবার বলো তো নীলাদ্রি, কি ব্যাপার? রঞ্জন, তোমাকে আমার কিছু বলার আছে। আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা, তবে তোমাকে ছাড়া আর অন্য কাউকে বলার ইচ্ছা আমার নেই। অন্তরাকে বলা যেত, কিন্তু আমি চাই না ও খামোখা চিন্তা করুক। তাই রঞ্জন আমাকে আশ্বাস দিয়ে বলল, তুমি নিশ্চিন্তে নির্ভয়ে আমাকে সব বলতে পারো, দেখি আমি কিছু সমাধান করতে পারি কিনা। এবার আমি ধীরে ধীরে গত 4 দিন ধরে আমার সাথে যা হচ্ছে সব খুলে বললাম ওকে। সমস্তটা শুনে রঞ্জন চিন্তিত হয়ে বলল, সবই তো বুঝলাম, কিন্তু ফ্রিজের মধ্যে পচা জিনিসটা থাকে কি করে? তাহলেই বুঝে দেখো জিনিসটা কত অস্বাভাবিক। দেখো নীলাদ্রি, তুমি যা বলছো সেগুলো যদি সত্যি হয় তবে চিন্তার কারণ আছে বই কি। রঞ্জন, আমি একটুও বাড়িয়ে বলছি না। আমার মিথ্যে বলে লাভ কি বলো? আমি বিশ্বাস করছি তোমার কথা, কারণ আমি জানি যে আমাদের চিন্তা ভাবনার বাইরেও এমন কিছু এই জগতে ঘটে যার উত্তর আমাদের কাছে থাকে না।
এবার আমি সোজা হয়ে উঠে বসে বললাম, সব তো শুনলে, এবার তোমার কি বক্তব্য বলো। অ্যাজ এ ডক্টর আমি তোমাকে একটা বেসিক পরামর্শ দেব। এইসব ক্ষেত্রে সাধারণত যেমন ডাক্তাররা দিয়ে থাকে। কি পরামর্শ? তোমার এখন একটু চেঞ্জের প্রয়োজন, মানে কোথাও একটু বাইরে ঘুরতে যাওয়া। আমি একটু ব্যস্ত হয়ে বললাম, কিন্তু এই সময় অফিসের এত কাজ ফেলে ঘুরতে যাব কি করে, তুমিই বলো। দেখো নীলাদ্রি, তোমার এখন এই রোজকার একঘেয়ে রুটিন থেকে একটু বেরোনো প্রয়োজন। আর সর্বোপরি তোমার এই ফ্ল্যাটের পরিবেশ থেকে তো অবশ্যই বেরোনো প্রয়োজন। এটুকু করে দেখো, হয়তো সমস্যার সমাধান হতে পারে। এবার আমি একটু জোর দিয়ে বললাম, তুমি আমার কথা একটাও বিশ্বাস করছো না, তাই তো? আরে না না, রাগ করছো কেন? আমি একটু জাস্ট হাওয়া বদল করতে বলেছি, ব্যাস, আর তো কিছু না। আইডিয়াটা খারাপ নয়। সেই কবে 3-4 বছর আগে দীঘা গিয়েছিলাম, তারপর থেকে আর কোথাও বেরোনোই হয়নি। কিন্তু কোথায় যাওয়া যায় বলো তো? আমি কাল কয়েকদিনের জন্য ঝাড়গ্রাম যাচ্ছি, যদি তুমি যেতে চাও তো আমার সাথে যেতে পারো। ঝাড়গ্রাম? ঝাড়গ্রাম তো আমার জেঠুর বাড়ি। ঠিকই বলেছ, সেখানে কয়েকদিন কাটিয়ে এলে মন্দ হয় না। আর এই সুযোগে ওদের সাথে দেখাও হয়ে যাবে। একটু উত্তেজিত হয়েই বললাম আমি। রঞ্জন একটু মজা করে বলল, ব্যাস, তাহলে আর কি, বেরিয়ে পড়ি চলো কাল, আর আমার হোটেল খরচটাও বেঁচে যাবে। যেমন কথা তেমন কাজ। অফিসে ফোন করে সবাইকে জানিয়ে দিলাম 3 দিন একটু সামলে নিতে। আগেই বলেছি যে আমি ছুটি তেমন করি না, তাই আবহাওয়া পরিবর্তনের জন্য ঘুরতে যাচ্ছি শুনে সবাই খুব খুশি হলো, বিশেষ করে রবিদা। তবে সবার মধ্যে অন্তরা পড়ে না, কারণ ঘুরতে যাওয়ার প্রসঙ্গ উঠতেই ওর কথা আমার প্রথম মাথায় আসে। তাই রঞ্জন চলে যাওয়ার পর আমি অন্তরাকে ফোন করি। এখানে একটা কথা বলে রাখি, আমার আর অন্তরার এই কর্মসূত্রে আলাপ হলেও আমরা মিশি বন্ধুর মতোই। ও আমার থেকে 2 বছরের ছোট, তাই আমাদের মধ্যে বেশিরভাগ সময় কথা শুরু হয় ঝগড়া দিয়ে। আজও শুরু হলো তাই। আমি যেই ঝাড়গ্রামের কথা জানালাম, সাথে সাথেই ম্যাডাম তো রেগে ফায়ার। তার কথা হলো আমি নাকি একা একা গিয়ে বিপদে পড়ব, আমার খাওয়া হবে না ঠিক মতো, দেখাশোনা হবে না, আরও কত কিছু। তারপর আমার জেঠু ওখানে থাকে বলতেই একটু শান্ত হয়ে বলল, ঠিক আছে যাও, তবে রোজ ফোন করবে কিন্তু। আমি বললাম, না, ওখানে গিয়ে একটা আদিবাসী মেয়েকে বিয়ে করে নিয়ে আসবো। সে করতেই পারো বলে ফোন কেটে দিল অন্তরা। ওকে রাগাতে আমার খুব ভালো লাগে। ওর ওই খেয়াল রাখা, কথায় কথায় শাসন করা, অভিমান করা, সব কিছুকেই সারা জীবন আমি আগলে রাখবো কথা দিয়েছিলাম নিজেকে। আসলে যাকে আপনি খুব ভালোবাসেন তার সাথে কাটানো এই মুহূর্তগুলোতে আমাদের বাঁচতে ভালো লাগে। এই মুহূর্তগুলোই শত খারাপের মধ্যে একটু হাসি ফোটায় আপনার মুখে। হঠাৎ আমার মনে পড়ল এখনো একটা রাত আমাকে এই ঘরেই কাটাতে হবে। আর এটা মনে হতেই গলাটা শুকিয়ে এলো আমার। না, আজ কোনোভাবে এই ঘরে একা থাকা যাবে না। ফোন করলাম রঞ্জনকে। রঞ্জন বলল, আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম, বলছি আজ রাতে আমার রুমে চলে এসো, আমার এক বন্ধুও আসবে, সবাই মিলে একটু খাওয়া দাওয়া গল্প হবে, কি বলো? কথাটা শুনেই আমার মনে আজ রাতকে ঘিরে যতটা অন্ধকার জমেছিল সেটা উবে গেল এক নিমেষে। দেখতে দেখতে রাত হয়ে গেল। আমি 7টা নাগাদ গেলাম রঞ্জনের ঘরে। দেখলাম সে আর তার বন্ধু বসে কোনো একটা ওয়েব সিরিজ দেখছে। আমি যেতেই আসর জমে উঠল গল্প, খাওয়া দাওয়া আর ঘুরতে যাওয়ার আনন্দে। গল্প করতে করতে অনেক রাত হলো। রঞ্জন বলল, নীলাদ্রি, আমরা 3 জন ভাবছি এই ড্রয়িং রুমে শোবো, তোমার কোনো আপত্তি নেই তো? না না, কোনো অসুবিধা নেই। আমরা শুয়ে পড়লাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, বাকি রাতগুলোয় যে বিভীষিকা আমি এতদিন উপলব্ধি করছি তার ছিটে ফোটাও আমার মনের স্বতঃস্ফূর্ত ভাবকে একটুকুও আঘাত করতে পারল না আজ। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি
বুঝতেই পারিনি। সকালে যখন চোখ খুললাম তখন ভোরের আলো তেরছাভাবে জানলা দিয়ে ঘরে এসে পড়েছে। আমি উঠে গিয়ে জানলার সামনে দাঁড়ালাম। সামনে সবুজে ঘেরা ফাঁকা মাঠ, খুব সুন্দর হালকা একটা হাওয়া দিচ্ছে। আমি চোখ বন্ধ করলাম। এই স্নিগ্ধ শান্ত পরিবেশ মনের সমস্ত অন্ধকারকে মুছে দিয়েছে এমনভাবে যেন কখনো তার কোনো অস্তিত্বই ছিল না। রাতের নিশ্চিন্ত ঘুম আমার শরীর ও মনকে আরো সতেজ করে তুলেছে। রঞ্জনও উঠে পড়েছে। এরপর আমি তাড়াতাড়ি ঘরে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। ব্যাগ আগের দিন গোছানোই ছিল। আমরা যাব রঞ্জনের গাড়িতে। কলকাতা থেকে যেতে প্রায় 4.5-5 ঘন্টা লাগবে, তাই 10টার মধ্যে বেরোনোর প্ল্যান ছিল আমাদের, যাতে সন্ধ্যের আগে ঢুকে পড়তে পারি। এখন 8:20। হঠাৎ বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখলাম অন্তরা দাঁড়িয়ে, মুখটা গম্ভীর। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে দরজা ঠেলে সোজা ঘরে ঢুকে সোফায় বসে ও বলল, সবকিছু নিয়েছো ঠিকঠাক করে? এটা আমি আশা করিনি, কারণ কাল রাতে ফোন কেটে দেওয়ার পর আমি আরও 2বার কল করি, কিন্তু ও রিসিভ করেনি। ফলে বুঝেছিলাম রেগে আছে ভীষণ। তাই এত শান্ত প্রশ্ন ঠিক হজম হলো না আমার। আমি ওর কাছে গিয়ে বললাম, আসলে রঞ্জন বলল তোমার একটু চেঞ্জের প্রয়োজন, আর রঞ্জন ঝাড়গ্রামে যাচ্ছিল, সেই জন্য আমি ভাবলাম আমিও যাই। জেঠুদের সাথে দেখাও হবে আর একটু ঘোরাও হবে। বুঝলাম, তবে সাবধানে থেকো আর ফোন করো। কি ব্যাপার বলো তো, কিছু হয়েছে? এত শান্ত কেন? সাথে সাথেই যেন ওর গম্ভীর মুখটা গলে জল হয়ে চোখ বেয়ে পড়তে লাগলো। ওর দুটো হাত আমার গাল স্পর্শ করলো। তুমি জানো না, এই কয়েকদিন আমার তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। জানি না কেন, তবে হচ্ছে। দেখো না, যদি পরে যাওয়া যায়। আমি ওর হাত দুটো গাল থেকে নামিয়ে শক্ত করে চেপে ধরে বললাম, কিচ্ছু হবে না, তুমি খামোখাই চিন্তা করছো। আসলে কাল আমার সাথে যা হলো তাই নিয়ে হয়তো তুমি একটু ভয় পেয়েছো, আর কিছু না। আর রঞ্জন তো থাকবেই আমার সাথে। অন্তরা অনিচ্ছা সূচক মাথা নাড়ল। ওর চোখ দুটো ভেজা। সত্যি বলতে সেদিন আমার খুব খারাপ লাগছিল ওকে ছেড়ে যেতে, কারণ ও যখন নিজেকে এইভাবে আমার কাছে ধরা দেয়, আমি তখন কেমন হারিয়ে যাই ওর মোহে, ওর ভালোবাসায়। আর এটা ভেবেও ভালো লাগে আমি এমন একজনকে আমার জীবনসঙ্গী রূপে পেতে চলেছি যে আমাকে সবচেয়ে ভালো বোঝে, বিশ্বাস করে। এরপর আমরা আরো কিছুক্ষণ বসে কথা বললাম। আর যাওয়ার আগে অন্তরার করা সুন্দর একটা কফি মনটাকে আরো সতেজ করে দিল। ঠিক 10টা নাগাদ আমি আর রঞ্জন ওর গাড়িতে করে রওনা দিলাম। গন্তব্য ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত ঝাড়গ্রামের কাঁকড়াঝোড়া গ্রাম। কলকাতা থেকে ভায়া খড়গপুর হয়ে ট্রেনেও যাওয়া যায়, তবে গ্রামের অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমরা গাড়ি করে বর্ধমান যাওয়াই বেছে নিয়েছি। আজ ওয়েদার একদম পরিষ্কার। এখন মার্চ মাস, তবে গুমোট অস্বস্তিকর গরমটা পড়েনি। ড্রাইভ করছে রঞ্জন, গাড়ির উইন্ডশিল্ডটা নামানো। সুন্দর মন ভালো করা হালকা ঠান্ডা হাওয়া প্রবেশ করছে আমাদের গাড়ির ভিতর। আর এই হাওয়া এসির কৃত্রিম হাওয়ার কথা একটুও মনে করতে দিচ্ছে না। রঞ্জন বলল, কি স্যার, কেমন লাগছে? খুব ভালো লাগছে রঞ্জন, সত্যি এই ব্রেকটার খুব দরকার ছিল। আমি বলেছিলাম না। আমি উত্তেজিত হয়ে বললাম, জানো রঞ্জন, কাল রাতে কিন্তু আমি অদ্ভুত কিছু অনুভব করিনি। বাহ, এ তো খুব ভালো খবর। এই ট্রিপটা শেষ হোক, দেখবে তুমি পুরোপুরি ঠিক হয়ে যাবে। এটা আমাদের ছোটখাটো ট্রিপ হতে চলেছে বলছো? হ্যাঁ অবশ্যই। আরে ওখানে কত ঘোরার জায়গা আছে তুমি জানো? বেলপাহাড়ি আমার খুব ভালো লাগে।
ওখানকার জল আবহাওয়াতে আমরা শহরের মানুষেরা 2 দিন থাকলেই একদম চাঙ্গা। আর আমার তো 2-1 দিনের কাজ, শেষ হতেই ঘোরা শুরু করব। কি বলো? হ্যাঁ, জেঠুর বাড়িতে আমি অনেক ছোটবেলায় গিয়েছি। তখন গিয়েছিলাম বেলপাহাড়িতে, ঠিক মনেও নেই। 2 দিন কাঁকড়াছড়ায় জেঠুর বাড়িতে থেকে বেলপাহাড়ি চলে যাব। একদম। আমি একটু মুচকি হেসে বললাম, একটা উপরই পাওনা কি জানো? কি? আমার জেঠিমার হাতে রান্না অসাধারণ। রঞ্জন খুব উত্তেজিত হয়ে বলল, বাহ, এ তো খুব দারুণ খবর। তাহলে তো বেশি জমেই যাবে। বলেই গান গাইতে শুরু করলো। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো। প্রত্যেক 1-2 ঘন্টা অন্তর অন্তর আমরা গাড়ি থামিয়ে ব্রেক নিচ্ছিলাম। আর এভাবেই আমাদের গাড়ি একে একে বর্ধমান, বাঁকুড়া পেরিয়ে এগিয়ে চলল ঘন শালের জঙ্গল তথা আদিবাসীদের রাজ্যে। কাঁকড়াঝোড় গ্রামের থেকে যখন আমরা 4 কি 5 কিলোমিটার দূরে, তখন থেকেই ঘন সবুজ প্রকৃতি ও ছোট ছোট পাহাড় সঙ্গী হলো আমাদের। সত্যি অপরূপ দৃশ্য। গাড়িতে যেতে যেতে যতটুকু দেখলাম সেটাই শহরের প্রতি বৈরাগ্য আনতে যথেষ্ট। হঠাৎ চলতে চলতে আমাদের গাড়িটা 2 বার ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেল। কি হলো আমরা কিছুতেই বুঝতে পারলাম না। দুইজনেই গাড়ি থেকে নামলাম। রঞ্জন গাড়ির ডিকি খুলে দেখতে লাগলো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কোনো জনবসতি নেই। লম্বা পিচের রাস্তা সোজা চলে গেছে ঘন অরণ্যকে ভেদ করে। আমি একটু এগিয়ে গিয়ে দেখতে গেলাম কাউকে দেখতে পাওয়া যায় কিনা। কি ব্যাপার, কোনো পাখিও ডাকছে না কেন? হঠাৎ দেখলাম একজন মহিলা রাস্তার ধারে একটা গাছের নিচে বসে আছে, যেন ধ্যান করছে। গায়ের রং ফর্সা, কালো ঘন চুল ঝুলছে কোমর পর্যন্ত। পরনে লাল শাড়ি, লাল ফুলহাতা ব্লাউজ, গলায় একগোছা রুদ্রাক্ষের মালা, 2 হাতেও রুদ্রাক্ষের গোল করা কবজ। মুখটা গোল, চোখ দুটো আধ খোলা, কপালে লাল টিপ। তবে ধ্যান অবস্থায় মানুষের মুখ যেমন শান্ত থাকা উচিত, ওনার মুখটা তেমন নয়, যেন কোনো অস্বস্তিকে জোর করে চেপে রেখে দিয়েছে। আমি এগোলাম তার দিকে। কিছু দূর এগোতেই আমার মাথাটা ঘুরে গেল। আমার চারপাশের সবকিছু যেন হঠাৎ ঘুরতে শুরু করেছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। মাথা 2 হাত দিয়ে চেপে ধরে বসে পড়লাম রাস্তায়। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। রঞ্জনও বোধহয় আমাকে দেখতে পায়নি। এমন সময় দেখলাম সেই মহিলা আমার দিকে তাকিয়ে হাসছে। এই অবস্থাতেও আতঙ্কে আমি কাঁপতে লাগলাম, কারণ তার চোখ দুটো জবা ফুলের মতো লাল। আর তার এক পেশে বাঁকা হাসিটা আমার মনে অশুভ অস্তিত্বের আভাস দিচ্ছে। আমার মাথা এখন ঘুরে যাচ্ছে। কোনো মানুষের যে এমন ভয়ানক চাহনি হতে পারে তা না দেখলে বিশ্বাসই করা যায় না। পরিবেশটাও কেমন দম বন্ধকর হয়ে উঠছে ধীরে ধীরে। আমার আবার সেই রাতের ভয়ানক অনুভূতি হতে লাগলো। আমার সারা শরীর অবশ হয়ে আসছে। খোলা আকাশের নিচে কালো পিচের রাস্তার উপর আমি শুয়ে কাতরাচ্ছি। কেউ নেই চারপাশে। রঞ্জন কি এখনো দেখেনি আমায়? উফ, কি যন্ত্রণা! মাথা যেন এখনই ফেটে যাবে। আর ব্যথা সহ্য করতে না পেরে আমি জ্ঞান হারালাম। এরপর যখন চোখ খুললাম দেখলাম আমি শুয়ে আছি খাটের উপর, গায়ে চাদর। এটা কার ঘর? অল্প আসবাব দিয়ে সুন্দর করে সাজানো একটি ছোট ঘর। কোথায় রয়েছি আমি? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমি আস্তে আস্তে উঠে বসলাম। মাথায় আর যন্ত্রণা হচ্ছে না ঠিকই, কিন্তু দপদপ করছে মাথার পেছনটা। তখনই রঞ্জনের গলা পেলাম। কারোর সাথে কথা বলছে ও। আমি ডাকলাম, রঞ্জন। ডাকার সাথে সাথেই দৌড়ে এলো রঞ্জন।
আমার পাশে বসে বলল, আরে নীলাদ্রি, এখন কেমন লাগছে? ঠিক আছো তো? দেখলাম রঞ্জনের পিছনে এসে দাঁড়ালো ফতুয়ার পাজামা পরা বেটে খাটো একটি লোক, চোখে চশমা, বয়স আন্দাজ 50 কি 52। আমার দিকে তাকিয়ে হাসছেন, কিন্তু চিন্তার ভ্রুকুটি তার চোখে হাসতে দিচ্ছে না। আমি বললাম, কোথায় রয়েছি আমি? এবার ভদ্রলোক এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে বললেন, কিরে, আমাকে ভুলে গেছিস নাকি নীলু? গলা শুনে আমি চিনতে পারলাম এই স্বর তো আমার চেনা, কতবার ফোনে শুনেছি। আমি ব্যস্ত হয়ে বললাম, আরে জেঠু, আমায় ক্ষমা করো গো, আসলে আমি চিনতে পারিনি। জেঠু এগিয়ে এসে বললেন, আরে, তোর তো না চেনারই কথা। সেই ছোট্টবেলায় এসেছিলিস তোর মা বাবার সাথে, আমারই মনে নেই? সেটাই। তোমরা ভালো আছো তো? জেঠিমা কোথায়? আমরা তো ভালো আছি, আর তোর জেঠি তোদের জন্য খাবার তৈরি করছে। কিন্তু তোর কি হয়েছে নীলু? রঞ্জন বলল তোর নাকি শরীর খারাপ কয়েকদিন ধরে। না, তেমন কিছু নয়। এই সময় জেঠিমা হাতে 2 গ্লাস ডাবের জল নিয়ে ঘরে ঢুকলো। পরনে তাঁতের শাড়ি, মাথায় ঘোমটা, কপালে লাল টিপ ও সিঁদুর, ফর্সা গোল মাতৃত্বপূর্ণ মুখটাতে হাসি শোভা পাচ্ছে। আমার আর রঞ্জনের হাতে 2টো গ্লাস দিয়ে বলল, এখন শরীরে ঠিক লাগছে তো বাবা? হ্যাঁ, শুধু মাথার পেছনটা একটু যন্ত্রণা করছে। তোমার এখন বিশ্রামের প্রয়োজন। এই ডাবের জলটা খেয়ে নাও, ভালো লাগবে। জেঠু একটু ব্যস্ত হয়ে জেঠিমার উদ্দেশ্যে বললেন, সরলা, তুমি ওদের কি লাগে না লাগে একটু দেখো, আমি চট করে একটু বাজারটা সেরে আসি। আরে জেঠু, অত ব্যস্ত হয়েও না, পরে হবে ওসব। জেঠিমা বললেন, না, ওসব বললে হবে না। তোমরা এতদিন বাদে এলে, জেঠুর বাড়ি একটু খাতির যত্ন করব না? তারপর জেঠুর দিকে তাকিয়ে বললেন, তুমি যাও, আর দেরি করো না। আমি রঞ্জনের দিকে তাকালাম, দেখি ও মুখ টিপে হাসছে। এমন সময় বাইরে থেকে কে একজন একটু ভারী কণ্ঠে ডেকে উঠল, শোভন, শোভন, বাড়ি আছো নাকি? শোভন জেঠুর নাম। ডাক শুনে জেঠু তাড়াতাড়ি করে বাইরে গেল। জেঠিমা দেখলাম মাথায় ঘোমটা টেনে বাইরের ঘরে চলে গেলেন। যাকে নিয়ে ঘরে ঢুকলেন তিনি এই গ্রামেরই বাসিন্দা, নাম বিপিন চৌধুরী, বয়স আন্দাজ 60-এর ঘরে, উঁচু লম্বা বেশ স্বাস্থ্যবান চেহারা, পরনে সাদা ধুতি পাঞ্জাবি, হাতে ঘড়ি, কপালে লাল তিলক, মুখে হাসি। আর তিনি ঘরে ঢোকার সাথে সাথেই চন্দনের গন্ধে ভরে গেল সারা ঘর। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, তার চোখের মনি দুটো সাধারণের তুলনায় একটু বড় বলে মনে হলো আমার। নাকি আমি ভুল দেখছি? জেঠু আমার সাথে ওনার পরিচয় করিয়ে দিলেন। বিপিন চৌধুরী আমার দিকে হাত বাড়িয়ে বললেন, হাউ আর ইউ ইয়াং ম্যান? আমিও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বললাম, আই এম ফাইন নাও, হাউ আর ইউ? বিপিন চৌধুরী হেসে বললেন, আই অ্যাম অলওয়েজ গুড। জেঠু বলল, উনি কিন্তু কলকাতার একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ছিলেন। প্রচুর ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ে দিয়েছেন উনি। আর জানিস নীলু, উনি যখন মায়ের পুজো করেন, আমরা গ্রামবাসীরা চোখ ফেরাতে পারি না, যেন সাক্ষাৎ মায়ের সন্তান মায়ের পুজো করছেন, আর মা তা সদরে গ্রহণ করছেন। উনি আমাদের গ্রামে আসার পর থেকে আমাদের ওপর কোনো বিপদ আসলে উনি সবার আগে এগিয়ে আসেন।
সাহায্যের জন্য। সাক্ষাৎ দেবদূতের মতো আবির্ভূত হয়েছেন তিনি আমাদের রক্ষা করার জন্য। এবার বিপিন চৌধুরী জেঠুকে থামিয়ে দিয়ে বলল, শোভন, থামো থামো, তোমরা একটু বেশি সম্মান দাও আমাকে। আমি এতটাও যোগ্য নই, মাই আমাকে দিয়ে সব করান, আমি তো নিমিত্ত মাত্র। বিপিন চৌধুরী আমার সোজাসুজি একটি চেয়ারে বসলেন। জেঠিমা এবার ওনার জন্য ডাবের জল নিয়ে এলো। তারপর গড় হয়ে প্রণাম করলো তাকে। উনি হাত উঁচু করে আশীর্বাদ করলেন। আমি রঞ্জনের দিকে তাকালাম, দেখলাম আমার মতো ও ব্যাপারটা ঠিক পছন্দ করছে না। জেঠু এবার বিপিন চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, চৌধুরী বাবু, নীলুর একটা অসুখ করেছে, তাই জন্যই আপনাকে খবর পাঠালাম। আমি একটু অবাক হয়ে বললাম, অসুখ মানে? না না, কোনো অসুখ নেই আমার। জেঠু বলল, রঞ্জন আমাকে সব বলেছে নীলু। তোর রাতে ঘুম আসে না, বাজে স্বপ্ন আসে, কেমন একটা করে থাকিস তুই। আমি এবার কটমট করে তাকালাম রঞ্জনের দিকে। রঞ্জন ব্যাপারটা সামলানোর জন্য বলল, না না জেঠু, ওসব চৌধুরীবাবু হাত উঁচু করে রঞ্জনকে থামিয়ে দিয়ে আমার চোখের দিকে একভাবে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। আমার কেমন একটা অস্বস্তি লাগছিল, কিন্তু কিছুতেই আমি চোখ সরাতে পারছিলাম না ওনার তীক্ষ্ণ দৃষ্টিকে উপেক্ষা করে। চৌধুরীবাবু বললেন, নীলাদ্রি, তোমার সাথে যা যা হয়েছে এতদিন সব বলো আমাকে। রঞ্জন কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু চৌধুরীবাবু ওর দিকে একটা গম্ভীর দৃষ্টি দিতেই ও আর কিছু বলতে পারল না। আমিও বলতে শুরু করলাম সবকিছু, যা যা এতদিন ধরে ঘটছে আমার সাথে। উনিও সবই খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। সব শোনার পর উনি আমাকে জিজ্ঞাসা করলেন, এখানে এসে তুমি যে মহিলাটিকে ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকতে দেখেছিলে, তার সম্বন্ধে আর একটু বিস্তারিত ভাবে বলো তো। আমি ওই মহিলার সম্বন্ধে আরো ভালোভাবে ওনাকে বললাম। ও কি ধরনের পোশাক পরেছিল, গায়ের রং, রুদ্রাক্ষের কবচ আর সেই ভয়ঙ্কর হাসি, সব শুনে উনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বললেন, কি, এ হতে পারে না, ও এই গ্রামে কি করছে? জেঠু ভয় পেয়ে বললেন, কি হয়েছে চৌধুরী বাবু? আপনি আপনি ওনাকে চেনেন? চৌধুরীবাবু চিন্তিত হয়ে বললেন, দময়ন্তী, ওর নাম দময়ন্তী। ওর এই গ্রামে আসাটা মোটেও শুভ লক্ষণ নয়। বড় কোনো বিপদ আসতে চলেছে এই কাঁকড়াঝোড় গ্রামে। চৌধুরীবাবু বলতে থাকলেন, ওকে আমি দেখেছিলাম প্রথম কাশীধামে। ও সেখানে গিয়েছিল সিদ্ধি লাভের আশায়, কিন্তু যাদের উদ্দেশ্য হয় লোকের ক্ষতি করা, সে কি কখনো ভগবানের চরণে স্থান পায়? সেখানেই আমার গুরুদেব ওকে দেখিয়ে আমাকে বলেছিল ওই নারীর থেকে সর্বদা দূরে থাকতে, কারণ ও যে শুধু নিচু মাপে তন্ত্র সাধনা করে তাই নয়, লোককে বশ করে তাকে দিয়ে নিজের কার্যসিদ্ধিও করে নেয়। আমি বললাম, আমি যখন ওর দিকে এগোচ্ছিলাম তখন আমার খুব মাথা যন্ত্রণা করছিল আর কেমন অস্বস্তিও লাগছিল। তাহলে সেটার কারণও কি? হ্যাঁ, তোমার ওই অবস্থার জন্য ওই দায়ী। আর তুমি যাকে তোমার ফ্ল্যাটে দেখেছিলে তাকেও ওই পাঠিয়েছিল। এটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি? এটা কি করে সম্ভব? ও আমাকে চিনবে কি করে? চৌধুরীবাবু বললেন, কারণটা ঠিক কি সেটা আমি এখন বুঝে উঠতে পারিনি, তবে বুঝে যাব। কিন্তু এখন একটা কথা বলো তো, তোমার কি এখন মাথা যন্ত্রণা করছে? হ্যাঁ আছে, হালকা, আর অস্বস্তিটাও আছে বলে চৌধুরীবাবু জেঠুকে বললেন, শোভন, বাইরে গিয়ে উঠোন থেকে একটা কাঁঠাল পাতা নিয়ে এসো। জেঠু সাথে সাথেই বাইরে গিয়ে একটা পাতা নিয়ে এসে
চৌধুরীবাবুকে দিল। চৌধুরীবাবু পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট কৌটো বের করলেন। তারপর তার থেকে কি একটা সাদা গুঁড়ো ওই পাতায় ঢেলে তার সাথে অল্প একটু জল মিশিয়ে আঙুল দিয়ে গোলাতে লাগলেন, আর তার সাথে চোখ বন্ধ করে এক মনে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে লাগলেন। তারপর আমার সামনে ওই পাতাটা ধরে বললেন, নাও, এই পাতাটা নিজের নাকের সামনে ধরে 3 বার শোঁকো। আমি একটু ইতস্তত করতে লাগলাম। জেঠু বললেন, যা বলছে কর নীলু, তোর ভালোর জন্যই বলছেন উনি। আমি কিছুটা অনিচ্ছার সাথেই শুঁকতে লাগলাম। মন ভালো করা খুব মিষ্টি একটা গন্ধ। 3 বার শোঁকার সাথে সাথেই আমার চোখটা কেমন অন্ধকার হয়ে উঠল, আবার নর্মালও হয়ে গেল সঙ্গে সঙ্গে, যেন হাফেরও কম সেকেন্ডের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম। কিন্তু এ কি, আমার মাথার পিছনে আর ব্যথা করছে না তো, শরীরের অস্বস্তিটাও কেমন দূর হয়ে গেছে নিমেষে। চৌধুরীবাবু বললেন, কি ঠিক লাগছে একটু? হ্যাঁ, অনেকটা ঠিক লাগছে, অনেকটা সুস্থ বোধ করছি এখন। জেঠু বলল, দেখেছিস, আমি বলেছিলাম না ঠিক হয়ে যাবি। রঞ্জন বলল, সত্যি ঠিক লাগছে তো? আমি খাট থেকে নেমে বললাম, হ্যাঁ একদম ঠিক আছে। আমি 2-4 বার পায়চারিও করে নিলাম, না কোনো অসুবিধা নেই, একদম ফ্রেশ লাগছে। আমি চৌধুরীবাবুর সাথে আবার হ্যান্ডশেক করে বললাম, অনেক অনেক ধন্যবাদ। চৌধুরীবাবু হেসে বললেন, তুমি আমার ছেলের বয়সী, তোমার জন্য এটুকু তো করতেই হয়। আর এতদিন পর যখন তোমার জেঠুর বাড়ি এলে, তখন শরীর খারাপ নিয়ে থাকবে, এটা কি করে হয়? আচ্ছা, ফ্ল্যাটে আমি যাকে দেখেছিলাম তার সম্বন্ধে কি বলছিলেন আপনি? হ্যাঁ, বসো, সব বলবো, কারণ এটা তোমার জানা দরকার। আমি বসলাম খাটে, রঞ্জনও বসলো আমার পাশে। জেঠু বলল, আপনারা কথা বলুন, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। চৌধুরীবাবু বলতে লাগলেন, আমাদের এই পৃথিবীতে আমরা মানুষরা কত বড় বড় কাজ করে থাকি। মানুষ আজ মনে করে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে, তাই নিয়ে কত অহংকার তাদের, কত দম্ভ, কত আত্মবিশ্বাস। কিন্তু মানুষের শেষ পরিণতি যে শ্মশানের চিতা, এই কঠিন বাস্তবটিকে আমরা এক প্রকার ভুলেই যাই। আর এইখান থেকে শুরু হয় পরাজয়। আমাদের সৃষ্টিকর্তা ভগবান প্রতিটা জিনিসকেই বানিয়েছে নির্দিষ্ট কারণের জন্য। সঠিক সময় হলে আমরা সেই কারণ জানতে পারি, কিন্তু মানুষের বড্ড কৌতূহল, এই কৌতূহলই ডেকে আনে পরাজয়। আমাদের চিন্তা ভাবনা, দৃষ্টি, অনুভূতি, চেতনা, এই সবের বাইরেও একটা জগৎ আছে, যেখানে যাওয়া তো দূর, তার সম্বন্ধে আলোচনা করাও নিষিদ্ধ। তারা নিষিদ্ধ জগতের জীব, তাদের এই জগতে আসার কোনো অনুমতি নেই। কিন্তু এই নিষিদ্ধ জগতের জীব যখন এই মনুষ্য জগতে আসার সুযোগ পায়, তখন তারা কোনো বাঁধন মানে না এবং এই জগৎকেও নিজেদের জগতে পরিণত করতে চায়। তন্ত্রে যাদের ডাকিনী, পিশাচী, আকিনী নামে উল্লেখিত করা হয়েছে, এরা বড় ভয়ানক হয়। এদের মায়া দয়া বলে কিছু হয় না, কারণ এই সব অনুভূতি এই জগতের প্রাণীরা বোঝে, অন্ধকার জগতের প্রাণীরা বোঝে না। আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম, রঞ্জনও শুনছিল হাঁ করে। আমি বললাম, আপনি কি বলতে চাইছেন, একটু স্পষ্ট করে বলুন, আমি ঠিক বুঝতে পারছি না। তোমার বর্ণনা অনুযায়ী তোমার ফ্ল্যাটে যাকে দেখেছ, সে ওই নিষিদ্ধ জগতের জীব, বজ্র ডাকিনী। আমি চমকে উঠে বললাম, কি বলছেন চৌধুরী বাবু? হ্যাঁ,
এই জগতের কেউ ওকে আহ্বান করেছে তোমার নাম করে, তাই তো শুধু তুমিই দেখতে পাচ্ছ। আমি কার কি ক্ষতি করেছি যে আমার নাম করে ডাকবে? ওটাই তো জানতে হবে আমাদের। তবে ওকে যে ডেকেছে সেও বেশ শক্তি ও ক্ষমতা রাখে, কারণ বড় তান্ত্রিক ছাড়া এদের নিয়ন্ত্রণ করা সহজ না। যদি আহ্বানের আচারে একটুও ভুল হয় তবে এরা এসে স্বয়ং তান্ত্রিককেই হত্যা করে। আর আমাদের এই গ্রামে কেউ এই বিদ্যা জানে না। তবে যখন শুনলাম দময়ন্তীর এই গ্রামে আগমন ঘটেছে আর ওর সামনে যেতেই তোমার শরীরে অস্বস্তি হচ্ছে, মানে এই কাজ ওরই। রঞ্জন বলল, আজকালকার দিনে এইসব হয়? তোমরা এতেই চমকে গেলে? তাহলে ওকে আহ্বানের বিধি শুনলে কি করবে? ওদেরকে কি শুধু ক্ষতি করার জন্যই ডাকা হয়? হ্যাঁ, তাকে আহ্বানের জন্য বছরের যে অমাবস্যা তিথিতে সূর্য আর পৃথিবীর মাঝে শুক্র গ্রহ আসবে, অর্থাৎ সূর্যগ্রহণ হবে, সেই দিন মধ্যরাতে কোনো এক শ্মশানে গিয়ে চিতার উপর বসতে হবে। সেই চিতাকেই মন্ত্র বলে বেঁধে আসন তৈরি করতে হবে। এরপর যার ক্ষতি করতে হবে তার নাম ও গোত্র একটা বড় কলা পাতার উপর সাধকের নিজের রক্ত দিয়ে লিখতে হবে। আর সাথে অবশ্যই রাখতে হবে 2টো মুরগি আর একটা ছাগল জ্যান্ত। এরপর শুরু হয় মন্ত্র প্রয়োগ। তার উচ্চারণ এমন হওয়া চাই যেন তা কোনো জীবিত মানুষ শুনলে তার বুক কেঁপে ওঠে। তারপর 1 ঘন্টা মন্ত্র উচ্চারণ করার পর চিতা থেকে নেমে তার পাশেই এক স্থানে যজ্ঞের জন্য আগুন ধরাতে হয় এবং কঙ্কালের করটির উপর মদ নিয়ে আহুতি দিতে হয়। এইভাবে কিছুক্ষণ চলার পর ঝড় শুরু হয়। সেই ঝড় এমন হয় যেন পৃথিবী বিনাশকারী প্রলয়ের সূত্রপাত হতে যাচ্ছে। আর এটাই হলো সংকেত ডাকিনীর আগমনের। এরপর ঝড় একটু শান্ত হলে ওই আগুন থেকে আবির্ভূত হয় ডাকিনী। তার ওই পৈশাচিক রূপ যে কোনো মানুষের হৃদযন্ত্রের ক্রিয়াকে বন্ধ করে দিতে পারে, কিন্তু তখনও সাধককে একটুও ভয় না পেয়ে দৃঢ়ভাবে মন্ত্র উচ্চারণ করে যেতে হয়। এরপর ডাকিনী সেই জ্যান্ত মুরগি আর ছাগলের রক্ত পান করে আহ্বানকারীর কাছ থেকে ডাকার উদ্দেশ্য জেনে হাওয়ার সাথে মিলে যায়। আর তার কিছুদিনের মধ্যেই যাকে মারার জন্য ডাকা হয়েছে তার ঘাড় মটকানো রক্ত শূন্য দেহ পাওয়া যায় কোনো এক জায়গায়। চৌধুরীবাবু চুপ করলেন। আমি ঢোক গিললাম। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। এত ভয়ঙ্কর মৃত্যু! রঞ্জন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কি বলছেন? আমি একজন ডাক্তার, ঠিক আছে, এত বড়াই করে যে আপনি বলছেন, কোনো প্রমাণ আছে আপনার কাছে? চৌধুরীবাবু শান্ত কণ্ঠে বলল, কত প্রমাণ চাই তোমার? পাশের গ্রামেই গত পরশু এমন একটা ঘটনা ঘটেছে। ইচ্ছে থাকলে খোঁজ নিয়ে দেখতে পারো। আমি বললাম, কি বলছেন চৌধুরীবাবু? তার মানে যে মারা গেছে তার নাম করে ডাকা হয়েছিল? না, আমার তা মনে হয় না। তাহলে? ওটা ডাকিনীকে ভোগ দেয়া হয়েছিল। ওটা আসল শিকার ছিল না। সাধক ডাকিনীকে দিয়ে যতদিন ধরে কাজ করাবে ততদিন তাকে রোজ হয় পশু নয়তো মানুষের তাজা রক্ত খেতে দিতে হবে। চৌধুরীবাবু, এখন আমি কি করব? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এখনই একবার কি একটা বলতে গিয়েও থেমে গিয়ে চৌধুরীবাবু চেয়ার ছেড়ে উঠে বললেন, আচ্ছা আসি আজ,
তুমি সাবধানে থাকো, খুব শীঘ্রই দেখা হবে। সব শুনে মাথা আর কাজ করছে না। কি বলে গেলেন উনি? রঞ্জন বলল, নীলাদ্রি, তুমি চাপ নিও না। আমার মতে বলে আজ খাওয়া দাওয়ার পর চলো তো একটু পাশের গ্রাম থেকে ঘুরে আসি। আমি মাথা নাড়ালাম। জেঠু তার কিছুক্ষণের মধ্যেই চলে এলো। জেঠিমাও যত্ন সহকারে অনেক পদ রান্না করলেন, কিন্তু তখন খাবার যেন আমার গলা থেকে নামতে চাইছিল না। তাই কোনো রকমে খেয়ে আমি আর রঞ্জন বেরিয়ে পড়লাম। পাশের গ্রামের নাম ও রাস্তা না জানলেও একে তাকে জিজ্ঞাসা করতে করতে আমরা এগোতে লাগলাম। প্রকৃতির সৌন্দর্য, গ্রামের রাস্তা, পশ্চিমে ঢলে পড়া হালকা রোদ কিছুই যেন আর নজরে যাচ্ছে না আমাদের। অনেকটা মোহের বশেই চুপচাপ হেঁটে চলেছি আমরা। কিছু দূর এইভাবে এগোনোর পর কাছেই দেখলাম একটা বড় গাছের তলায় অনেক মানুষ একসাথে দাঁড়িয়ে। আমরা এগিয়ে গেলাম। দেখলাম একটা বড় বট গাছ, যার গোড়াটা সিমেন্ট দিয়ে বাঁধানো। সেখানে একজনকে বসে আছে, আর এই ভিড়টা তাকেই উদ্দেশ্য করেই সৃষ্টি হয়েছে। কিন্তু কে বসে আছে বোঝা যাচ্ছে না। এমন সময় হঠাৎ ওই ব্যক্তি সামনে থাকা গোটা ত্রিশের ভিড়কে উপেক্ষা করে সোজা তাকালো আমার দিকে। আমার শিরদাঁড়ায় একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি তো এই দৃষ্টিকে চিনি, সেই দৃঢ় ভয়ানক দৃষ্টি, দময়ন্তী। কিন্তু আমরা ভিড়ের থেকে কম করে 20 হাত দূরে দাঁড়িয়ে। আশেপাশে গাছপালাও অনেক। এত দূরে যে আমরা দাঁড়িয়ে, সেটা এত সহজে তার নজরে তো পড়ার কথা নয়। তবে কিছুক্ষণ দৃষ্টি বিনিময়ের পর হঠাৎ সেই ভিড়ের থেকে একটা লোক আমাদের দিকে এগিয়ে এলো। বলল, আগে মা আপনাকে ডাকছেন। এখানে একটা কথা বলা দরকার। ওই গ্রামের মানুষের ভাষা আমাদের চলিত ভাষার থেকে অনেকটা আলাদা, কিন্তু কথোপকথনগুলো আমি চলিত ভাষাতেই লিখছি। আমি বললাম, কে মা? আগন্তুক 2 হাত প্রণামের ভঙ্গিতে বলল, দময়ন্তী মা। রঞ্জন আর আমি তাকালাম একে অপরের দিকে। আপনাদের পরম সৌভাগ্য যে মায়ের নজর পড়েছে আপনাদের উপর। রঞ্জন বলল, বাজে কথা রাখুন। আচ্ছা বলুন তো, এর মধ্যে এই গ্রামে কেউ নৃশংসভাবে মারা গেছে? সাথে সাথেই আগন্তুকের মুখে ভয় ফুটে উঠল। তারপর আবার নিজেকে শান্ত করে বলল, হ্যাঁ, তাই জন্যই তো মা এসেছেন আমাদের বাঁচাতে। ও রঞ্জন সাথে সাথেই চেঁচিয়ে বলল, বাঁচাতে না মারতে এসেছে ও তোমাদেরও। সবাইকে মারবে ও। এই কথা শোনা মাত্র ওই আগন্তুকও চেঁচিয়ে বলে উঠল, আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। এই গ্রামে বজ্র ডাকিনীর নজর পড়েছে, আর দময়ন্তী মা তার প্রকোপ থেকে আমাদের বাঁচাতে এসেছে। দময়ন্তী মায়ের অনেক ক্ষমতা, সে মাতৃদেবীর পূজারী, স্বয়ং কালী মায়ের পূজারী সে। আর আপনারা বলছেন উনি ক্ষতি করবে আমাদের? রঞ্জন কি বলতে যাচ্ছিল, কিন্তু আমি ওকে থামিয়ে বললাম, রঞ্জন, ওদের সাথে কথা বলে লাভ নেই। ওরা এখন ওই দুর্বুদ্ধি সম্পন্ন মহিলার বশে। চলো আমরা ফিরে যাই, আমাদের যা জানার জানা হয়ে গেছে। আমরা আবার ফিরে চললাম, তবে ওই দৃষ্টি এখনো আমার দিকে। চলতে চলতে কিছু দূর এগোতেই দেখলাম চৌধুরীবাবু হন্তদন্ত হয়ে এদিকে আসছে। আমি আর রঞ্জন তাড়াতাড়ি ওনার কাছে গিয়ে বলতে গেলাম আমরা এখনই কি দেখে এলাম, কিন্তু উনি আমাদের থামিয়ে দিয়ে বললেন, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে তোমরা? আমি বললাম, পাশের গ্রামে। জানেন, তোমরা বাইরে বেরিয়েছো, জানো এতে তোমাদের কত বড় বিপদ হতে পারত? রঞ্জন বলল, আমরা পাশের গ্রামেই ছিলাম। চৌধুরীবাবু বললেন, দেখো নীলাদ্রি, তোমাকে রক্ষা করার একটা উপায় আমি পেয়েছি। তবে ভেবেছিলাম 2 দিন বাদে করব, কিন্তু এখন আর দেরি করা যাবে না। কাল সন্ধ্যায় পরিষ্কার জামা কাপড় পরে এই গ্রামের শ্মশানে চলে আসবে। তোমার জেঠুকে জিজ্ঞাসা করে নেবে, উনি বলে দেবেন। তবে তোমরা 2 জনেই আসবে, আর কেউ নয়। তোমার জেঠুকে বলে দিয়েছি আমি। বলে উনি চলে গেলেন। রঞ্জন বলল, কি হচ্ছে এসব নীলাদ্রি? উনি যখন আমার জন্য এত করছেন তখন যাব, তবে তুমি কিন্তু না গেলেও পারো।
এত কিছু আমরা একসাথে দেখলাম, শুনলাম, আর আমাকে এখন বলছো না যেতে? ওসব হবে না, আমিও যাব। আমরা বাড়ি ফিরে এলাম। রাতে এখানে আর সব গ্রামের মতো সবাই তাড়াতাড়ি খেয়ে নেয়, তাই আমরাও খেয়ে শুয়ে পড়লাম। কিন্তু আমার ঘুম এলো না। একটা অজানা ভয়ে বুক কেঁপে কেঁপে উঠছে বারবার। কি হবে কাল জানি না, কি অপেক্ষা করছে আমাদের জন্য। আজ মা বাবার কথা খুব মনে পড়ছে। তারা যদি আজ থাকতেন তবে এই পরিস্থিতিতে নিশ্চয়ই আমার পাশে থাকতেন, চিন্তা করতেন। হঠাৎ এমন সময় ফোন বেজে উঠল। অন্তরা। ফোন ধরলাম। কি ব্যাপার বলো তো তোমার? কোনো ফোন নেই কেন? ঘুরতে গিয়ে কি পুরো ভুলে গেছো আমায়? ডিস্টার্ব করলাম না তো? আমি চুপ করে রইলাম। ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগছে আমার। এতে মনের ভিতর চলা ঝড় যদি একটু কমে। তারপর অন্তরাও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সব ঠিক আছে তো? আমি স্বাভাবিক হয়েই বললাম, হ্যাঁ একদম, কি আবার হবে। তুমি সত্যি বলছো তো? আরে হ্যাঁ, সব ঠিক আছে। এরপর প্রায় বেশ কিছুক্ষণ কথা বললাম আমরা। বাইরে রাতের কঠিন নিস্তব্ধতা ছড়িয়ে আছে সারা গ্রামে, ঘিরে আছে কালো ছায়ার মতো। এ ছায়া শুধু রাতের অন্ধকারই তো, নাকি এরই অন্তরালে এই জগৎ পরিণত হয়েছে কোনো নিষিদ্ধ জগতে? হ্যাঁ, জানি না। অনেক চেষ্টা সত্ত্বেও রাতে কিছুতেই ঘুম এলো না আমার। যত সময় যাচ্ছে তত যেন অদৃশ্য অন্ধকারময় কালসর্প আমায় পেঁচিয়ে ধরছে আষ্টে পিষ্টে। আমার ওঠার কিছুক্ষণ বাদে জেঠু এসে জল খাবার দিয়ে গেল, লুচি তরকারি। রঞ্জন খেতে খেতে বলল, আর নীলাদ্রি, চিন্তা করো না, আমি তো আছি, কিচ্ছু হবে না। তুমি ভুলে যাচ্ছ কেন? আমি একজন ডাক্তার। আমি বললাম, হ্যাঁ, কিন্তু রঞ্জন, চৌধুরী বাবুর কথা অনুযায়ী আমার নাম করে ওই পিশাচিকে ডাকা হয়েছে, সুতরাং সে আমাকে না মেরে কিছুতেই তার নিজের জগতে ফিরবে না। রঞ্জন কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, আরে ওসব কিচ্ছু না, সাথে লাঠি শাবল সব নিয়ে যাও। কিছু করতে এলে এমন দেব না ওই পিশাচিকে। না রঞ্জন, তুমি যতটা সহজ ভাবছো না, ব্যাপারটা ততটা সহজ না। এইসব অলৌকিক ব্যাপার সাধারণ মানুষ এইসবের ধরাছোঁয়ার বাইরে। এরপর আমরা কথা বলতে বলতে জলখাবার শেষ করলাম। যত সকাল গড়িয়ে দুপুর হতে লাগলো তত যেন ভয়টা আমার উপর চেপে বসতে লাগলো। কিন্তু এতটা ভয় কেন লাগছে আমার? চৌধুরীবাবু তো আছেন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। আমি আর রঞ্জন পরিষ্কার জামাকাপড় পরে ঘর থেকে বেরোলাম, সাথে জেঠু, তার হাতে একটা হ্যারিকেন। চারিদিক নিস্তব্ধ, অন্ধকারটাও যেন তাড়াতাড়ি নেমেছে আজ, কারণ সন্ধ্যার সময় এতটা অন্ধকার থাকার কথা নয়। রাস্তায় কোনো লোকজনকেও দেখা যাচ্ছে না, সবার ঘরের দরজা বন্ধ, এবং সব থেকে অদ্ভুত ব্যাপার, কোনো পোকামাকড়ের ডাকার শব্দও কানে আসছে না, যা গ্রাম্য পরিবেশে ভীষণভাবে অস্বাভাবিক। আমি জিজ্ঞাসা করলাম, জেঠু, কি হবে বলো তো আজ? জেঠু কোনো কথা না বলে হ্যারিকেন হাতে নিয়ে অন্ধকার ভেদ করে আমাদের আগে আগে চলতে লাগলো। কিছুক্ষণ চলার পর আমি আবার ডাকলাম, জেঠু, জেঠু। কোনো সাড়া নেই। কি হলো জেঠু? রঞ্জন এবার এগিয়ে এসে জেঠুর সামনে গিয়ে দাঁড়ালো। সাথে সাথেই জেঠু রাগী দৃষ্টিতে তাকালো রঞ্জনের দিকে। তখন হ্যারিকেনের হালকা কাঁপা আলোতে দেখলাম জেঠুর চোখগুলো সাধারণের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে, আর সদা হাস্যময় মুখটাতে নেমে এসেছে কালো আধার। এবার জেঠু একটু রাগী ভারী কণ্ঠে বলল, এর বেশি আমি আর যাব না। সোজা আর একটু গেলেই শ্মশান দেখতে পাবে। বলে ঘুরে চলে গেল। আমি ডাকলাম, জেঠু, জেঠু। সে না থেমে চলতে লাগলো বাড়ির উদ্দেশ্যে।
কি হচ্ছে আজ এসব? বিপদের পরিস্থিতিতে নিজের লোকেদের কাছে পাওয়া একটু আশ্বাসও অনেকখানি মনোবল যোগায়। কিন্তু জেঠু এমন কিছুই না করে চলে যাচ্ছে দেখে আমি একটু অবাক হলাম, কারণ এটা যেন তার স্বভাবের বাইরে। আজ যা কিছু ঘটছে এই সবই কি ওই ডাকিনীর কারণে? ভেবেই বুঝতে পারছিলাম কি ভয়ঙ্কর বিপদের মুখোমুখি দাঁড়াতে যাচ্ছি আমরা। আবার এগোতে লাগলাম আমরা। কিছু দূর এগোতেই আমাদের পায়ে ছোট্ট জংলি গাছের জঙ্গল ঠেকল। এমন জঙ্গল এখানে ওখানে হয়ে রয়েছে বিচ্ছিন্নভাবে, আর সাথে সাথেই মন্ত্র উচ্চারণের আওয়াজ আসলো কানে। এই গলা আমরা চিনি, চৌধুরী বাবু, মানে আমরা শ্মশানে পৌঁছে গেছি। আর একটু এগোতেই দেখলাম কিছু দূরে যজ্ঞের আগুন জ্বলছে এবং তার সামনে চৌধুরী বাবু লাল বস্ত্রে বসে মন্ত্র উচ্চারণ করছেন আর যজ্ঞে আহুতি দিচ্ছেন। ওনাকে দেখে কিছুটা স্বস্তি ফিরে পেলাম, কিন্তু ওনার পাশে ওটা কি? আমরা কাছে যেতেই চৌধুরীবাবু ইশারায় বসতে বললেন। দেখলাম তার পাশে একটি ছোট ছেলে বসে আছে বাবু হয়ে। বয়স 10 কি 11 হবে। ও একভাবে তাকিয়ে আছে যজ্ঞের দিকে। আমরা যে এসেছি সে যেন দেখতেই পাইনি। আমরা বসলাম ঠিক তার মুখোমুখি উল্টো দিকে, মাঝে যজ্ঞের আগুন। যেহেতু শ্মশান তাই মাটিতেই বসলাম শুকনো পাতার উপর। গ্রাম্য অঞ্চলের শ্মশান যেমন হওয়ার কথা এটাও ঠিক তাই। জঙ্গলের মাঝে কিছুটা অংশ জুড়ে এই শ্মশান। পাশেই 3টি চিতা, যেগুলি জ্বলে কালো হয়ে ধোঁয়া ছড়াচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে 3টেতেই মরা পোড়ানো হয়েছে। 3টির মধ্যে মাঝের চিতাতে একটার উপর একটা মরা পোড়ানোর ফলে ছায়ের ঢিবি সৃষ্টি হয়েছে বেশ বড়। চিতার পেছনে বেশ বড় একটা পুকুর। আশেপাশে গাছগুলো বেশ বড়, আর যজ্ঞের আগুন শ্মশানের কিছুটা অংশ আলোকিত করে রেখেছে। এমন সময় দেখি কয়েকটা গোল গোল চোখ বড় বড় গাছগুলোর পেছন থেকে তাকিয়ে আমাদের দিকে। বুঝলাম ওগুলো শিয়াল। রাতে এখানে সাধারণত তারাই সাম্রাজ্য বিস্তার করে, কিন্তু আজ 3টি লোক বসে আগুন জ্বালিয়ে কি করছে সেটাই তারা দেখছে বোধহয় অবাক হয়ে। চৌধুরীবাবু এবার মন্ত্র থামিয়ে বললেন, নীলাদ্রি, এবার তোমাকে মন্ত্র পাঠের সাথে সাথে আহুতি দিতে হবে। তার আগে রঞ্জন একবার এদিকে এসো। রঞ্জন এগিয়ে গেল তার দিকে। চৌধুরীবাবু একটা সরায় কি একটা তরল ছোট কলসি থেকে ঢেলে বলল, নাও, এটা খেয়ে নাও। রঞ্জন একটু ইতস্তত করছে দেখে তিনি একটু হেসে বললেন, আরে ভয় নেই, বিষ দিচ্ছি না। আজ এখানে যা ঘটবে তা দেখার জন্য বুকের পাটা দরকার, তাই এটা দিলাম। বল পাবে, আর তাছাড়াও তোমার সুরক্ষার জন্যে এটা আবশ্যক, তাই খেয়ে নাও। রঞ্জন এক ঢোকে সব তরল শেষ করল। এবার আমি গিয়ে বসলাম চৌধুরীবাবুর পাশে। উনি বললেন, এই কলা পাতার উপর তোমার হাতের কিছুটা অংশ কেটে কয়েক ফোঁটা রক্ত ফেলো। বলে একটা ছোট তীক্ষ্ণ ছুরি দিলেন আমাকে। আমি হাতের কিছুটা কেটে ওই কলা পাতায় 3-4 ফোঁটা রক্ত ফেললাম। তারপর উনি পাশে রাখা ছোট একটা সরা থেকে পচা মাংসের টুকরো নিয়ে সেই রক্তে মিশিয়ে মন্ত্র উচ্চারণ করে যজ্ঞে আহুতি দিয়ে দিলেন। তারপর আমাকেও একই তরল সরায় ঢেলে খেতে বললেন। আমি কোনো প্রশ্ন না করেই খেয়ে নিলাম। তারপর উনি আবার মন্ত্র পড়তে লাগলেন। মন্ত্রটা শুনে আমার কেমন অস্বস্তি লাগতে শুরু করলো। উনি কি ডাকিনীকে ডাকছেন নাকি? কিন্তু কেন? হঠাৎ এমন সময় দেখলাম খুব জোরে হাওয়া বইতে শুরু করেছে। সেই হাওয়া আমার গায়ে লাগাতে বুঝলাম হাওয়াটা গরম, অস্বস্তিকর। এ যেন স্বাভাবিক প্রকৃতির হাওয়া নয়। ধীরে ধীরে হাওয়া তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। গাছপালা দুলতে লাগলো পাগলের মতো।
যেন এখনই ভেঙে পড়বে। চৌধুরীবাবু তখনও মন্ত্র পড়ে চলেছে। পাশে বাচ্চাটা তখনও বসে আছে একইভাবে, যেন তার কাছে কোনো ব্যাপারই নয় এসব। পাশে তাকিয়ে দেখি রঞ্জন লুটিয়ে পড়ে আছে এক পাশে। আমি উঠে গিয়ে ডাকতে লাগলাম রঞ্জনকে, রঞ্জন, রঞ্জন, রঞ্জন ওঠ, কি হলো তোর? এই রঞ্জন। কোনো সাড়া নেই। কি হলো ওর? এই তো ঠিকই ছিল। এমন সময় একটা বিকট খ্যানখ্যানে হাসিতে কেঁপে উঠল চারিদিক। পিছন ঘুরে দেখি যজ্ঞের আগুন থেকে জেগে উঠছে বিশাল বড় কুৎসিত পদাকার এক মূর্তি। তার বড় বড় চোখে বিড়ালের মতো সরু মণি, মুখে বড় বড় ছুঁচালো দাঁত, উলঙ্গ শরীরে সাপের ন্যায় পিচ্ছিল চামড়াগুলি চকচক করছে। হাতের আঙুলে বড় বড় নখ, কোমরে নরকরটি গোল করে বাঁধা, চুলগুলো সাপের ফনা তুলে কিলবিল করছে। আর তার হাসি রাতের নিস্তব্ধ ফাঁকা জঙ্গলে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো বারবার। এই মূর্তি দেখে আমি ভয়ে পিছিয়ে যেতে গিয়ে রঞ্জনের গায়ে ধাক্কা লেগে পড়লাম ছিটকে। সাথে সাথেই আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে লাগলো। কিন্তু ওই অবস্থাতেই দেখলাম চৌধুরীবাবু আমার দিকে তাকিয়ে আছে, আর তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। তারপর সব অন্ধকার। এরপর যখন আমার জ্ঞান এলো, আমি অনুভব করলাম আমাকে বসিয়ে রাখা হয়েছে একটা গাছে হেলান দিয়ে। হাত দুটো আমারই পেছন দিকে দড়ি দিয়ে বাঁধা। ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখলাম আমার ডান দিকে রঞ্জন পড়ে রয়েছে জ্ঞান হারিয়ে। তবে ওই ডাকিনীকে আর দেখতে পেলাম না। সামনে তাকিয়ে দেখলাম চৌধুরীবাবু এগিয়ে আসছে আমাদের দিকে। সে এসে সামনে দাঁড়াতে আমি বললাম, কি হচ্ছে সব চৌধুরীবাবু? আর ওই বিভৎস নারী মূর্তি কার? চৌধুরীবাবু রাগী কণ্ঠে বললেন, কেন চিনতে পারলি না? ওই তো তোর মৃত্যু দূত বজ্র ডাকিনী। কি বলছেন এসব চৌধুরীবাবু? ওকে তো দময়ন্তী পাঠিয়েছিল আমার নাম করে। দময়ন্তী? আরে সে তো এসবের কিছুই জানে না। ও তো মা কালীর পূজারি শুধু। ও এসব বিদ্যা কি জানবে? এসব জানতে গেলে জ্ঞানী হতে হয়। আমার মতো জ্ঞানী, সর্বজ্ঞানী। আমি এবার একটু দৃঢ়ভাবে বললাম, তাহলে আপনি ডেকেছিলেন ওকে আমার নাম করে? চৌধুরীবাবু একটু বাঁকা শয়তানি হাসি হেসে বলল, যাক, এতক্ষণে বুঝেছিস। আমি তো ভেবেছিলাম তোর মাথা মোটা, আমার চালাকি তুই ধরতেই পারবি না। তারপর আবার বলল, অবশ্য ধরতে পারলি বা কোথায়? আমি জানালাম বলে তো জানলি, নয়তো সোজা জমের দুয়ারে গিয়ে জানতিস। আমি চেঁচিয়ে উঠে বললাম, কেন করলেন আপনি এরকম আমার সাথে? কি ক্ষতি করেছি আমি আপনার? বলুন। চৌধুরীবাবু এক হাত দিয়ে আমার চুলের মুঠি টেনে ধরে বলল, তুই না, তোর মরা বাবা। তোর বাবা আমাকে শেষ করে দিয়েছে। তোর তোর বাবার জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি। ছাড়ুন আমাকে, ছাড়ুন। আমি যন্ত্রণায় কোকিয়ে উঠলাম। এরপর চৌধুরীবাবু ওই অবস্থায় আমাকে টেনে নিয়ে শেষ হয়ে আসা যজ্ঞের আগুনের পাশে ছিটকে ফেললেন। আমার হাত এখন বাঁধা,
তাই কোনো রকমে নিজেকে সামলে নিয়ে আমি বললাম, কি করেছে আমার বাবা? উনি আপনাকে কিভাবে চিনলেন? আমি বলছি। পাশ থেকে একটা চেনা গলা ভেসে এলো। আমি তাকিয়ে দেখলাম জেঠু বড় গাছের পাশে একই রকম ভাবে বাঁধা অবস্থায় বসে আছে। আমি উত্তেজিত হয়ে বললাম, জেঠু তুমি তুমি এখানে কিভাবে এলে? জেঠু চৌধুরী বাবুর দিকে দেখিয়ে বলল, এই যে এই শয়তান আমাকে এখানে নিয়ে এসেছে। তোদের বড় বিপদ হয়েছে এই কথা বলে, আর আমিও কেমন মন্ত্রমুগ্ধের মতো চলে এলাম এখানে। তারপর এখানে এসে আমার হুঁশ ফিরল। সত্যি এই হলো আসল পিশাচ। একে আমরা গ্রামবাসীরা কত সম্মান দিতাম, আর সবার মতো আমিও ভাবতাম ইনি আমাদের রক্ষা করবেন। ছি 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 ছি। কিন্তু এখন আমার কাছে সব পরিষ্কার। বিপিন চৌধুরী বাঁকা এক পেশে শয়তানি হাসি নিয়ে তাকিয়ে আছে জেঠুর দিকে। জেঠু বলল, তোর বাবা খুব ভালো সাদাসিধে মানুষ ছিল। ও যখন এখানে থাকতো তখন প্রত্যেক গ্রামবাসীকে ওর সাধ্য মতো সাহায্য করত। সব সময় হয়তো পয়সা দিয়ে পারতো না, কিন্তু প্রত্যেকের বিপদে সর্বদা ঝাঁপিয়ে পড়ত, নিজের পরোয়া না করে। এই বিপিন চৌধুরী তখন ওর ভালো মানুষের মুখোশটা পরে ঘুরে বেড়াতো, সবাইকে সাহায্য করত। কিন্তু তোর বাবা ওকে কিছুতেই পছন্দ করত না। হয়তো ও বুঝতে পারতো ওর শয়তানিগুলো। আর ওর ছেলে সুখেনও ছিল ওর মতো শয়তান। গ্রামের মেয়েদের বিরক্ত করত, চুরি করত। এই কারণে অনেকবার ও গ্রামের লোকের কাছে মারও খেয়েছিল। কিন্তু ও যা করত সবার সামনে করত। এই বিপিন চৌধুরীর মতো আড়ালে আবডালে করত না। একদিন সুখেন গ্রামের দুটো মেয়েকে ভুলিয়ে ভালিয়ে কিছু মেয়ে পাচারকারীদের হাতে তুলে দেয়। আর তোর বাবা এটা জানতে পেরে সদরে পুলিশকে জানায়। পুলিশ তদন্ত করলে গোটা পাচারকারী দলটা ধরা পড়ে, কেস কোর্টে ওঠে। সেখানে তোর বাবা সুখেনের বিরুদ্ধে সাক্ষী দেয় এবং সুখেনের যাবজ্জীবন জেল হয়। এবার বিপিন চৌধুরী জেঠুকে থামিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, তোর বাবা সাক্ষী দিয়েছিল বলেই আজ আমার ছেলেটা অন্ধকার জেলে জীবন কাটাচ্ছে। আমি তখন কিছু করতে পারিনি, অসহায় হয়ে পড়েছিলাম। আর তখনই আমি ঠিক করি ওকে এভাবে মারলে হবে না, ওকে মারতে হবে অন্যভাবে। আর তাই জন্যেই তো তোর বাবা যখন তোর মাকে নিয়ে চলে গেল এই গ্রাম ছেড়ে শহরে, তখনই আমি এখানে শুরু করি তন্ত্রক্রিয়া। আর তার কিছুদিন পরেই খবর পেলাম তোর বাপ রাস্তায় গাড়ি চাপা পড়ে মারা পড়েছে। বলেই কুৎসিত ভাবে হাসতে লাগলো। রাগে আমার সারা শরীর কাঁপতে লাগলো। আমি আমার মা বাবার মৃত্যুটাকে কেবল ভাগ্যের কঠোর পরিহাস বলে মেনে নিয়েছিলাম, কিন্তু মাত্র 21 বছর বয়সে আমার পিতৃহারা হওয়ার আসল কারণ যখন জানতে পারলাম,
তখন আমি আর থাকতে না পেরে হাত বাঁধা অবস্থায় উঠে দাঁড়িয়ে আমার মাথা দিয়ে বিপিন চৌধুরীর বুকে মারলাম এক গুঁতো। ও ছিটকে গিয়ে পড়ল এক পাশে। আমি চিৎকার করে বললাম, শয়তান, তোর এত বড় সাহস যে আমার বাবাকে কেড়ে নিয়েছিস আমার থেকে, এবার দেখ আমি তোর কি অবস্থা করি। বলে আমি বাঁধা হাত দুটোকে গায়ের জোরে বিপরীত দিকে টানতে লাগলাম। এরই মধ্যে বিপিন চৌধুরী উঠে দাঁড়িয়েছে, নিজের বুকে হাত রেখে ব্যথায় মুখ বিকৃত করে বলল, কি আমার গায়ে হাত? এইবার তুই দেখ আমি তোর কি অবস্থা করি। বলেই মন্ত্র উচ্চারণ শুরু করলো। ওম গ্রিং ক্লিং অহম অহম স্বাহা। তখনও আমি হাত খোলার চেষ্টা করছি, এমন সময় বিকট কর্কশ একটা হুঙ্কার শুনতে পেলাম। সামনে তাকিয়ে দেখি মাঝের উঁচু চিতাটার উপর ওই ডাকিনী হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে আমাদের দিকে মুখ করে, আর ওর হাতে সেই বাচ্চা ছেলেটার কাটা মাথা। আমি ভয় পিছিয়ে এলাম। সাথে সাথেই ডাকিনী বিদ্যুৎ গতিতে আমার পাশ থেকে মুড়ে পিছনে থাকা জেঠুকে নিয়ে জঙ্গলের অন্ধকারে ঢুকে গেল। আমি চেঁচিয়ে উঠলাম, জেঠু, জেঠু! হঠাৎ অন্ধকার জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এলো জেঠুর মর্মভেদী আর্তনাদ। এবার আমি বিপিন চৌধুরীর সামনে গিয়ে কাতর কণ্ঠে বললাম, চৌধুরী বাবু, আপনি আমার সাথে যা করার করুন, কিন্তু আমার জেঠু আর রঞ্জনকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ আমার জেঠুকে ছেড়ে দিন আপনি। বিপিন চৌধুরী হেসে বলল, তোর বাবা আমার ছেলের জীবন শেষ করেছে, আমি তোর বাবাকে শেষ করেছি, আর তোকেও করব। আর সাথে এই গ্রামে যারা যারা আমার ছেলের বিরুদ্ধে গিয়েছিল তাদের সবাইকে শেষ করব। আর তার জন্যই তো অন্ধকার দুনিয়া থেকে টেনে এনেছি এই পিশাচিকে। হঠাৎ একটা ধূপ করে আওয়াজ হতেই পিছনে ফিরে দেখি একটা কাটা মাথা ছিটকে এসে পড়ল অন্ধকার থেকে। চেঁচিয়ে উঠলাম, জেঠু, জেঠু! আমি মাটিতে বসে পড়লাম ধপ করে। কি করব আমি এখন? কি করে বাঁচাবো সবাইকে এই পিশাচের হাত থেকে? রাগ, ভয়, কান্না সমস্ত অনুভূতিগুলো একসাথে বেরিয়ে আসতে চাইছে আমার গলা থেকে। হে ভগবান, আমি কি করব, কি করব এখন? এমন সময় দেখলাম ধীরে ধীরে হাওয়ার একটা ঘূর্ণি সৃষ্টি হয়ে তার ভিতর থেকে জেগে উঠছে দুর্ভেদ্য জগতের পিশাচিটা। ওর চোখ, দাঁত, হাতের ধারালো নখ আর সর্বোপরি ওর সাপের মতো জ্যান্ত চুলগুলো আমার সামনে তার হিংস্রতার চরমে পৌঁছানোর চেষ্টা করছে এই গোটা বিশ্বকে বোঝানোর যে সে চাইলে এই মনুষ্য জগৎকে নরকে পরিণত করতে পারে এক নিমেষে। করতে পারে কি? ইতিমধ্যে এই জগৎ যেন পরিণত হয়েছে অন্য জগতে, কারণ কোথা থেকে কালো ধোঁয়ার মতো জমাট বাঁধা অন্ধকার ধীরে ধীরে গ্রাস করছে গোটা আকাশ, গাছপালা, এই প্রাণী জগৎকে। এ যেন আদিম অন্ধকার নরক। কালের চক্র থেকে বেরিয়ে ধীরে ধীরে গ্রাস করছে গোটা মনুষ্য জগৎকে। আমার চোখও যেন তখন কাঁদতে ভুলে গেছে শ্বাস নিতে। শরীরের ধমনীগুলো যেন শিথিল হয়ে ক্রমে নিস্তেজ হয়ে পড়ছে, হাত পা অবশ হয়ে আসছে। এই অবস্থায় আর কোনোই কি আশা নেই? কোনো আলোর বিন্দু যা এই সুন্দর পৃথিবীকে বাঁচাতে পারে? এমত অবস্থায় ধীরে ধীরে আমার চোখের সামনে ভেসে উঠল মা, বাবা, অন্তরা, রবিদা, জেঠু, জেঠিমা আর রঞ্জনের মুখটা।
অনুভব করলাম আমার শরীর স্পর্শ করলো মাটি। এমন সময় আচমকা বিদ্যুৎ গতিতে মাথায় এলো কিছু কথা। এই গ্রামে বজ্রটাকেরই নজর পড়েছে, আর দময়ন্তী মা তার প্রকোপ থেকে আমাদের বাঁচাতে এসেছে। দময়ন্তী মায়ের অনেক ক্ষমতা, সে মাতৃদেবীর পূজারী, স্বয়ং কালী মায়ের পূজারী সে। তাই জন্যই তো মা এসেছেন আমাদের বাঁচাতে। মা আমাদের রক্ষা করতে এসেছেন। কথাটা মনে পড়তেই আমার মন প্রাণ চাইছিল কথাটা সত্যি হোক, সত্যি হোক কথাটা। তাছাড়া আর কোনো উপায় নেই। ইতিমধ্যে ডাকিনী তার হাতে তুলে নিয়েছে রঞ্জনের অচৈতন্য দেহটা। আমি চোখ বন্ধ করলাম। এমন সময় হঠাৎ কানে এলো একটা ধপ করে আওয়াজ। কিছু সেকেন্ডের ব্যবধানে আবার ধপ। আমি চোখ খুললাম, দেখলাম বিপিন চৌধুরী তাকিয়ে আছে অবাক হয়ে জঙ্গলের অন্ধকারের দিকে। ডাকিনীও তাকিয়ে ওই দিকেই। আমিও তাকালাম, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আওয়াজ আরো স্পষ্ট ও দ্রুত হতে লাগলো। সাথে শুনতে পেলাম দূরে দামামার শব্দ। ডাকিনী রঞ্জনকে পাশে ছুঁড়ে ফেলে হুঙ্কার দিল অন্ধকারের দিকে তাকিয়ে। ধপধপ শব্দটা আরো এগিয়ে আসছে, যেন আমাদের থেকে আর মাত্র কয়েক মিটারের ব্যবধান। তারপরেই দেখলাম একটা মূর্তি যেন হঠাৎ অন্ধকার ফুঁড়ে হাওয়ায় রীতিমতো ৮-৯ ফুট উঁচু লাফিয়ে ধপ করে এসে দাঁড়ালো আমাদের সামনে। আর তার লাফিয়ে দাঁড়ালো মাটিতে যে কম্পনের সৃষ্টি হলো, তাতে যেন সারা পৃথিবী কেঁপে উঠল। তাতে বিপিন চৌধুরী হুমড়ি খেয়ে পড়ল মাটিতে। আমি অবাক হয়ে দেখলাম আমাদের সামনে যে নারী মূর্তি দাঁড়িয়েছে তার মুখের চারপাশে তাজা রক্ত, দুটি বড় বড় চোখ, আর কপালে থাকা একটি চোখ থেকে ঠিকরে বেরোচ্ছে প্রলয়ঙ্কারী দৃষ্টি। মাথা থেকে কোমর পর্যন্ত এলোকেশি চুল হাওয়ায় উঠছে, গলায় মুন্ডমালা, কোমরে বাকছাল, আর হাতে শোভা পাচ্ছে সুতীক্ষ্ণ খড়গ। আমি উঠে দাঁড়িয়ে বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। এ যে স্বয়ং মা। বিপিন চৌধুরীও তাকিয়ে রয়েছে চোখ বড় বড় করে। এরপর দেবী পিশাচির দিকে তাকিয়ে মুখ হাঁ করে বীভৎস হুঙ্কার দিল। সেই হুঙ্কারের তীব্রতা এমন যা স্বর্গ, মর্ত আর পাতালকে কাঁপিয়ে দেয়। ফলে আমি আর বিপিন চৌধুরী ছিটকে পড়লাম মাটিতে, আর পিশাচিও ছিটকে পড়ল এক পাশে। হুঙ্কার থামতেই দেখলাম একদল ষণ্ডমণ্ড চেহারার লোক দেবীর পিছনে দাঁড়িয়ে দামামা বাজাচ্ছে। তাদের দেখলেই মনে হয় তারা হাত পাওয়ালা মানুষ বটে, তবে তারা এই জগতের নয়। কপালে লাল তিলক, চোখ মুখ থেকে ফেটে পড়ছে ক্রোধ, আর মুখ থেকে চিৎকার বেরোচ্ছে। আমার হাতের বাঁধন কখন যে খুলে গেছে আমি টেরই পাইনি। আমি হাত জোর করে বসে পড়লাম মায়ের সামনে। মা তখন পিশাচির দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। তার পিছনে সমানে দামামা আর জয়ধ্বনি বেজেই চলেছে। সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অপূর্ব দৈবিক মাহেন্দ্রক্ষণ, যে মাহেন্দ্রক্ষণ যুগ যুগ ধরে অত্যাচারের, পাপের বিনাশের জন্য সৃষ্টি হয়ে আসছে। শয়তানের কোপে যখন জগৎ প্রাণীকুল হয়ে ওঠে পাপের রাজ্য, ঠিক তখন এইভাবে দেবী মা প্রকট হন অশুভের বিনাশ করতে, প্রাণীকুলকে রক্ষা করতে।
এবার বিপিন চৌধুরী ছুটে গিয়ে মায়ের সামনে বসে কেঁদে বলতে লাগলো, মা, মা, আমাকে ক্ষমা কর মা, তুই তো মা, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমাকে। এটাই তার শেষ কথা ছিল, কারণ মা অগ্নি উৎফুল্ল চোখে একবার ওর দিকে তাকিয়ে নিয়ে সাথে সাথেই খড়গ দিয়ে এক কোপে ধর থেকে ওর মুন্ডটা আলাদা করে দিল। ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ল মাটিতে, আর সাথে সাথেই পিছনের দলটা আবার চেঁচিয়ে উঠল। এবার ডাকিনী হুঙ্কার দিয়ে তেড়ে গেল দেবী মায়ের দিকে, আর মা তার এক হাত দিয়ে খপ করে ধরল ডাকিনীর গলা। স্বয়ং দেবী যখন বধ করছে অসুরের, তখন অসুরের কি সাধ্য তার মোকাবিলা করে। ডাকিনীও তার সমস্ত অলৌকিক শক্তি খুইয়ে বৃথা দেবী মায়ের হাত ছাড়াতে লাগলো আর চিৎকার করতে লাগলো। এরপর দেবী মা ডাকিনীকে এবং নিজেকে শূন্যে তুলে ডাকিনীকে মাটিতে ফেললো আছাড় মেরে। ওই আছাড়েই ডাকিনীর অর্ধেক প্রাণ শেষ হয়ে এলো। এবার দেবী মা দুই হাত দিয়ে খড়গ ধরে সোজা বসিয়ে দিল ডাকিনীর কপালে, আর ডাকিনী ওখানেই ছটফট এবং আর্তনাদ করতে করতে ধীরে ধীরে মিলিয়ে গেল হাওয়ার সাথে। শত্রুকে নাশ করে দেবী মা আর একবার আকাশের দিকে মুখ করে হুঙ্কার ছাড়ল। তারপর তাকালো আমার দিকে। আমার চোখের জল যেন আর বাদ মানছে না তখন। যাকে আমি আমার সারা জীবনে একবারও মা বলে ডাকিনি, যাকে আমি আমার ঘরে ফেলে রেখেছি এক পাশে, যার পায়ে ফুল আর ধূপকাঠি ছাড়া কখনো কিছু দিইনি, সেই মা আজ আমার বিপদে আমাকে বাঁচাতে এলো। লজ্জায় ঘেন্নায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করলো আমার। আমি শুধু ওনার দিকে তাকিয়ে বললাম, জয় মা কালী, জয় মা কালী। দেবী মা তাকিয়ে রইলেন আমার দিকে, আর এভাবেই কিছুক্ষণ থেকে মা লুটিয়ে পড়ল মাটিতে। আমি তাড়াতাড়ি উঠে এগিয়ে গেলাম এবং দেখলাম মাটিতে যে এখন পড়ে আছে তাকে আমি চিনি, দময়ন্তী। হঠাৎ কয়েকজন মহিলা ছুটে এলো মা মা করে। আমি চমকে তাকিয়ে দেখি সারা গ্রামের লোক কখন জড়ো হয়েছে আমাদের চারপাশে। আজ আমার সাথে সাথে এই গোটা গ্রাম দেখল স্বয়ং মা কালী তাদের বাঁচাতে এসেছে এই শয়তানের হাত থেকে। তবে অদ্ভুত ব্যাপার, সেই দামামা বাজানো দলটিকে আর কোথাও দেখতে পেলাম না। এমন সময় আমার চোখ গেল গ্রামবাসীদের মধ্যে দাঁড়িয়ে আছে পাশের গ্রামের দেখা সেই লোকটি। আমার দিকে তাকিয়ে হাসছে সে। হয়তো সে বলতে চাইছে, দেখো আমি বলেছিলাম না মা এসেছেন আমাদের বাঁচাতে। পরদিন সকালে কাঁকড়াঝোড় গ্রামে আবার নতুন সকাল হলো। পাখি ডেকে উঠল। সূর্যের প্রথম আলো ধুয়ে দিল গোটা গ্রামটাকে, যাতে কালকে রাতের বিভৎসতার চিহ্ন মাত্র নেই। আমি আর রঞ্জন গিয়ে দাঁড়ালাম দময়ন্তী মায়ের সামনে। আমি বললাম, মা আমাকে ক্ষমা করে দেবেন, আসলে আমি চিনতে পারিনি আপনাকে। কাল আপনি না থাকলে আজকে ভোর হয়তো আমরা দেখতে পেতাম না। কিন্তু আমি তোকে চিনতে পেরেছিলাম সেই প্রথম দিনেই, বললেন দময়ন্তী। রঞ্জন বলল, তাহলে তখন আপনি আমাদের বলেননি কেন? তখন যে তোরা ওর বসে ছিলিস, তোরা কি শুনতিস আমার কথা? রঞ্জন করুণ সুরে বলল, আমাকে ক্ষমা করবেন মা। আরে আমি কি করলাম? যা করলেন সবই তো মা করলেন। আমরা চলে যাচ্ছি কলকাতা।
দময়ন্তী একটু চুপ থেকে বললেন, তোর অনেক কাজ আছে ওখানে। শুধু যখনই কোনো বিপদে পড়বি আমাকে এক মনে স্মরণ করবি, কেমন? আমি মাথা নাড়লাম। কিন্তু কাজ আছে মানে? কোন কাজ? সময় আসলে সব জানতে পারবি। কি ভয় পেয়েছেন তো সবাই? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন, না হলে এমন ধরনের কিছু ভয়ানক গল্প কিন্তু আপনারা মিস করবেন। আজ গল্প পাঠে বিভিন্ন চরিত্রে ছিলেন রায়ান, জয়, শোভন, শোভনা ও মধুমিতা। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি এমন কোনো ভয়ানক গল্প থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সেটা আমাদেরকে পাঠাতে পারেন। গল্প পাঠানোর জন্য আপনারা সরাসরি আমাদের ইনস্টাগ্রাম আইডিতে এসে মেসেজ করতে পারেন। ইনস্টাগ্রাম আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।